আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি ও মুদ্রাতত্ত্ব বিশারদ প্রফেসর ইমেরিটাস ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলীর ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনার ও আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মিস সাবিনা আলম মহোদয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা। এছাড়া আজকের সেমিনারে দুজন আলোচক আমাদের মাঝে উপস্থিত থাকবেন। জনাব এ.কে.এম. আব্দুল্লাহ খান, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং যাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন প্রফেসর ইমেরিটাস ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলীর জামাতা প্রফেসর ডক্টর জহুর কুদ্দুস মোহাম্মদ সাদেক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তারা বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার অনেক স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে। অংশগ্রহণ করছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা সরকারি সঙ্গীত কলেজ, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন অতিথি গবেষক যারা রয়েছেন, এবং আরো থাকবেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কর্মরত বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী। সকলের প্রতি রইল অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শন করেছেন। আমাদের প্রত্ন ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা অবশ্যই তারা পেয়েছে। এটা তাদের ভবিষ্যৎ গঠনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। এজন্য প্রতিটা সেক্টরে আমরা স্টুডেন্টকে রাখার চেষ্টা করি এবং তাদেরকে জাদুঘর পরিদর্শন সহ আমাদের দেশের যে বিখ্যাত মানুষ রয়েছে, তাদের সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য মূলত আমাদের আয়োজন। ইতিমধ্যে আমরা একটা পেপারস সবাইকে দিয়েছি, অধিকাংশ সবাই হয়তো পেয়ে গিয়েছেন। তো এই পৃষ্ঠায় আমরা ইয়াকুব আলী সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী ১লা আগস্ট ১৯৩৯ সালে বগুড়া জেলার নন্দীগ্রামের হাটধুমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোহাম্মদ বস্তুল্লাহ শেখ ও মাতা ফাতেমা খাতুন। প্রফেসর ইমেরিটাস ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী বাংলাদেশের একজন বরেণ্য ইতিহাসবিদ, গবেষক এবং ইসলামের চিন্তাবিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনার স্বীকৃতি স্বরূপ তাকে ১৯১৮ সালে ইমেরিটাস অধ্যাপক পদে ভূষিত করা হয়। মধ্যযুগীয় বাংলার ইতিহাস পুনর্গঠন ও প্রাচীন লিপিতত্ত্ব গবেষণায় তার অবদান অবিস্মরণীয়। ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের সহকারী কিউরেটর ছিলেন, যা তাকে শিলালিপি গবেষণায় ব্যাপক অনুপ্রাণিত করে। বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের বহু সুপ্ত উপাদান তিনি শিলালিপির পাঠোদ্ধারের মাধ্যমে উন্মোচন করে বাংলাদেশের মুসলিম আমলের ইতিহাস সমৃদ্ধ করেন। তিনি মুসলিম ও মোগল আমলের বাংলায় প্রাপ্ত অসংখ্য দুর্লভ আরবি ও ফরাসি শিলালিপির জটিল অস্পষ্ট ক্যালিগ্রাফির সফল পাঠোদ্ধার করেন। জার্নাল অফ বেঙ্গল আর্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে তিনি এমন কিছু মধ্যযুগীয় মুসলিম শিলালিপি প্রথমবার বিশ্বের সামনে প্রকাশ করেন, যা পূর্ববর্তী ইতিহাসবিদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। এর মধ্যে প্রাচীন মসজিদ, মাদ্রাসা, প্রশাসনিক কেন্দ্রের সঠিক সময়কাল নির্ধারণ সহজ হয়। ডক্টর ইয়াকুব আলী প্রায় ৮৫টি গবেষণা প্রবন্ধের পাশাপাশি ১৬টি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রধান কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে মুসলিম ইনস্ক্রিপশন অফ বেঙ্গল অন্যতম। এটি বাংলার মুসলিম লিপিতত্ত্বের উপর তার রচিত আতুর গ্রন্থ, যা গবেষকদের জন্য শিলালিপি চর্চার প্রধান উৎস। তার লেখা মুসলিম মুদ্রা ও হস্তলিখন শিল্প নামক বইটি মধ্যযুগীয় বাংলার মুদ্রা ব্যবস্থাকে সমৃদ্ধ করে। প্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এইমাত্র আমাদের মাঝে হাজির হয়েছেন। ইতিমধ্যেই তারা মঞ্চে আসন গ্রহণ করবেন। আমি আজকের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি। আজকের অতিথিদেরকে হাততালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি ও মুদ্রাতত্ত্ব বিশারদ প্রফেসর ইমেরিটাস ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলীর ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনার ও আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মিস সাবিনা আলম মহোদয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, উপপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এছাড়া দুজন আলোচক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব এ.কে.এম. আব্দুল্লাহ খান, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং যাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন প্রফেসর ইমেরিটাস ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী স্যারের জামাতা প্রফেসর ডক্টর জুহুর মোহাম্মদ সাদেক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রিয় রয়েছেন, আমরা তার কাছ থেকে অনেক অজানা গল্প আজকে শুনবো। এছাড়া আজকে সেমিনারে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে: ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা; সরকারি সঙ্গীত কলেজ, আগারগাঁও, ঢাকা; এবং শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সাথে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কর্মরত বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সুধী, শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, উপপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা। আমি ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মহোদয়কে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাই। আজকের এই অনুষ্ঠানে প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি বিশারদ, মুদ্রাতত্ত্ব বিশারদ প্রফেসর এমেরিটাস এ.কে.এম. ইয়াকুব আলীর জীবন ও কর্ম এ বিষয়ে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মহাপরিচালক সাবিনা আলম, অতিরিক্ত সচিব, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ খান স্যার, এবং আমার এখানে আমার সর্বজনশ্রদ্ধ প্রফেসর ডক্টর রুহুল কুদ্দুস সালেহ, তিনি আমাদের আজকে ইয়াকুব আলী স্যারের সুযোগ্য জামাতা, তিনি স্যারের পক্ষ থেকে আসছেন। এবং আমার সামনে উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির নাজমা খান ম্যাডাম, মজলিস ম্যাডাম সহ, এবং আরো অন্যান্য জায়গা থেকে আগত সেফ দ্য হেরিটেজ বাংলাদেশ এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং কি বলবো, আগারগাঁও সরকারি শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমার প্রিয় সঙ্গীত কলেজ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রবন্ধ শুরু করতে যাচ্ছি। তার আগে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আমরা কিন্তু প্রথম পর্ব জাদুঘর দেখেছি, এবং আপনাদের বিশেষ করে আমি শিক্ষার্থীদের জন্য আমি অন্যভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করবো। আপনারা দেখেন, এখানে কিন্তু লেখা আছে প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি এবং মুদ্রা। আমি কিন্তু সবগুলো জিনিসই আপনাদেরকে প্রায় ১ ঘন্টা দেখিয়েছি না? আমরা জাদুঘরে দেখিয়েছি তো? হ্যাঁ, রেসপন্স করতে হবে যে আমরা ওখানে শিলালিপিও দেখিয়েছি, মুদ্রাও দেখিয়েছি, এবং আমরা কিন্তু ওই মুদ্রাতে কি যে লেখা আছে ওইটা কিন্তু পাঠ করে শোনাতে পারিনি। কিন্তু আমার যে স্যার, এই স্যার কিন্তু পড়ে শোনাতে পারেন একটা অনর্গল। এবং এই যে যেমন শিলালিপি তেমন মুদ্রা এবং অন্যান্য ইতিহাস। উনার অনন্য প্রায় ১৪ টা গ্রন্থ। আমি স্যারকে আপনাদের সঙ্গে একটু কথা বলে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু স্যার শারীরিক অসুস্থতার কারণে, কারণ উনার অনেক বয়স হয়েছে, আসতে পারেনি। আমি মনে করি যে আপনারা সেটা বুঝতে পারবেন যে আসলে একজন বয়স হয়ে গেলে অনেক কিছুই থাকে না। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বাবা। আ স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি স্যার, আছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনার মানে পক্ষ থেকে আমার মহাপরিচালক স্যার সহ এখানে যারা উপস্থিত আছে সবাইকে আপনি আপনার সালাম পৌঁছে দেন স্যার। ওকে সালাম। সালাম আলাইকুম।
এবং আপনার অনুভূতি স্যার যে সরকার যে আপনাকে স্বীকৃতি দিয়েছে মনীষী হিসাবে আপনি স্যার ১ মিনিট স্যার একটু স্যার বলেন স্যার। আপনার শিক্ষা স্বীকৃতি দিতে তাছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় যে এই মহৎ কাজটা করেছে। কথা আর অবলম্বন করছি এবং ধন্যবাদ সবাই জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ধন্যবাদ বাংলাদেশ জি স্যার আমরা আপনার এখানে আমার মহাপরিচালক স্যার বলেছেন আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। ঠিক আছে now out yeah অনেক স্যার That's the reason I was thinking about. oh yeah Doctor. that's it oh yeah I'm just saying that I'll say that oh be wake up my arm wake up God wake up when you register operation দেখতে পাচ্ছেন কিনা এটা এই যে আপনার সব ছাত্ররা বসে আছে, আপনার বস্তারা বসে আছে। নাজমা খান মজলিস ম্যাডাম আসছেন, সালাম দিয়েছে। তারপরে ডক্টর সুরজ ভাই আসছেন, তারপর ডক্টর উসমান গনি ভাই আসছেন। সবাই আপনার মানে ভক্ত ছাত্র আপনি। জি স্যার এবং এর আগে যে রাকিরা নিয়ে আসছিল মনে আছে 11 সালে সেই রাকিরাও আছে। ধন্যবাদ স্যার। দোয়া চাই স্যার। আসসালামু আলাইকুম। জি, আপনাদের আ ধন্যবাদ যে ধৈর্য ধরে এই পর্ব আ মানে এনজয় করার জন্য। বিশেষ করে এরকম একজন মহৎ ব্যক্তিকে দেখতে পারাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এবং আমি সত্যি নিজে গর্বিত যে আমি এই স্যারের হাতে গড়া। আমি ৯২ সাল থেকে একেবারে ২০০৫ সাল পর্যন্ত আমার থিসিস বাঁধা পর্যন্ত স্যার আমার সাথে একদম পিতার মতো। পিতা যেভাবে শাসন করে ইভেন মাঝখানে উনি আমাকে চাকরিচ্যুতও করেছিল। বলেছিল যে, "তোমার চাকরি করলে তোমার পিএইচডি আমি দিব না।" পরে মাঝখানে আমি ২ বছর চাকরি থেকে সরেছিলাম। মানে আমি তখন একটা বেসরকারি চাকরি করতাম। চাকরি ছেড়ে দিয়ে পরে পিএইচডি কমপ্লিট করেছি। মানে স্যারের কথা কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। তো আমি এরকম মানুষকে আসলে আমি ব্যা ব্যা মানে অবাক হয়েছি বাংলাদেশে এরকম মানুষ মানে আর কেন জন্ম হয় না? তো আমরা এবার প্রবন্ধে চলে যাচ্ছি। প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি বিশারদ এবং মুদ্রাতত্ত্ববিদ। তিনি প্রফেসর এমেরিটাস। প্রফেসর এমেরিটাসটা পরে একসময় ব্যাখ্যা করব তোমরা যদি প্রশ্ন করো। অলরেডি তোমরা কিন্তু প্রত্নতত্ত্ব সম্পর্কে জেনে গেছো। তোমরা যেহেতু আমাদের মিউজিয়ামটা ভিজিট করেছো। শিলালিপি নিজে একেবারে শুধু ধরো নাই কিন্তু দেখে এসেছো। এবং মুদ্রা একেবারে বলেছি না ৩০০০ বছরের কিভাবে ধারাবাহিক মুদ্রা। এই মুদ্রাগুলো কিন্তু যে কেউ পাঠ করতে পারে না। এই মুদ্রা পাঠ করতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন হয়।
এই ৩ টা বিষয় তোমরা জেনে গেছো, শুধু এমেরিটাসটা পরে প্রশ্ন করলে বলবো। আর ডক্টর সম্পর্কে মোটামুটি এখন সবাই জানে যে ডক্টরস অফ ফিলোসফি একটা বিষয় বিশেষ। কিন্তু ইনার ছিল প্রায় ৭-৮ টা বিষয়ে বিশেষ জ্ঞান। তো এই মানুষের জীবন আমরা দেখতে পাই যে বাংলাদেশের খ্যাতিনামা মানে ইতিহাসবিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিশেষজ্ঞ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এমেরিটাস। প্রফেসর এমেরিটাস কিন্তু সবাই হয় না। সেজন্য কিন্তু এই লাইনটা আলাদা করা হয়েছে। তোমাদের প্রশ্ন থাকলে তখন প্রশ্ন করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। প্রফেসর ইয়াকুব আলী বাংলাদেশের ইতিহাস চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বিশেষ করে ইসলামের ইতিহাস, মুসলিম শিল্পকলা, মুসলিম সভ্যতা এবং ইতিহাস গবেষণার পদ্ধতি নিয়ে ব্যাপকভাবে তিনি কাজ করে গেছেন। আমি এটাও কিন্তু বলেছি যে বৌদ্ধ গ্যালারি থেকে যখন আমরা মুসলিম গ্যালারিতে গেছি, আমি কিন্তু বলেছি যে আমি মোহাম্মদ আতাউর রহমান মুসলমান, এটার কোনো প্রমাণ নাই। কিন্তু জাদুঘর বলছে যে তুমি ৮০০ বছর আগে এই দেশে এসেছো। ওই নিদর্শনগুলোই কিন্তু প্রমাণ। তোমাদেরকে মুখস্থ করিয়েছি, এগুলো দলিল। ঠিক ২০০০ বছর আগে যে বুদ্ধিস্ট যে নিদর্শন আছে সেটাও কিন্তু বৌদ্ধদের একটা দলিল। আমি যতই বলি যে আতাউর রহমান যে ওখানে বৌদ্ধ ছিল না, এটা হবে না। বৌদ্ধ হবে কেন? এটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ। প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু খুবই অক্ষয়। আমরা তাকে দেখতে পাই যে তার জন্ম ১লা আগস্ট ১৯৩৯ সালে তিনি বগুড়াতে জন্মগ্রহণ করেন। তার মাতা ফাতেমা খাতুন, পিতা আলহাজ মোহাম্মদ ওয়াসিতুল্লাহ শেখ। জন্মস্থান হাটডুমা গ্রাম, নন্দীগ্রাম একটা বিখ্যাত জায়গা। সেখানে তিনি গ্রামীণ পরিবেশে আসলে বেড়ে উঠেছেন এবং অত্যন্ত শিক্ষা অনুরাগী ব্যক্তি। পরিবার থেকেই তিনি এভাবে মানে শিক্ষা এবং ইতিহাস এবং সাহিত্য চর্চাটা পরিবার থেকে তাদের এসেছে। একেএম ইয়াকুব আলীর নিজ গ্রামের যে মানে হাটডুমা যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে তিনি পড়াশোনা করেছেন। তারপরে ৪৫ সালে তিনি সেখানে প্রাইমারি পাস করে তিনি ভাটেরা একটা নিউ স্কিম যে মাদ্রাসা, আগে ২ ধরনের স্কুল ছিল। একটা হচ্ছে ইংরেজি স্কুল, আরেকটা হচ্ছে মাদ্রাসা। ২ টাই কিন্তু ব্রিটিশরা চালাতো এবং ২ টাতেই কিন্তু মানে আরবি ছিল, ইংলিশ ছিল এবং ইংলিশ মিডিয়ামে স্কুলগুলোতে মানে শুধু হয়তো ইংলিশ ছিল। এক হিসেবে মানে নিউ স্কিম যে মাদ্রাসাগুলো যেরকম রাজশাহীতে ছিল, এখানে কিন্তু মানে ২ টাই পড়ানো হতো। ইংরেজি এবং আরবি। যার কারণে মানে তোমরা যারা গবেষণা করবে দেখবে যে ১০০ বছর ১৫০ বছর আগে বাঙালি জাতি মানে অধিকাংশই বিশেষ করে বিখ্যাত হয়েছে যারা আরবি, ফার্সি এবং ইংরেজি জানত। তার মধ্যে একজন হিন্দু ব্যক্তি বিখ্যাত হয়েছে, নাম কেউ বলতে পারো? রামমোহন রায়। তিনি কিন্তু ফার্সি শিখে ১ম মানে কি বলবো যে নিজেকে খুব রিচ করেছিল। তারপরে তিনি রাজার কাছে চাকরি নিয়েছে ওই ফার্সি হিসেবে। পরবর্তীতে সময়ে তিনি হয়তো মানে তাকে রামমোহন রায় পদবি দিয়েছে ব্রিটিশরা। কিন্তু তার জীবনের শুরু ছিল ফার্সি দিয়ে। শিক্ষা জীবন। এনার ৪৫ সালে স্কুল মাদ্রাসা থেকে তিনি আম কি বলবো যে মেট্রিক পাস দাখিল পাস করলেন তিনি ৫০ সালে। তারপরে তিনি আ ৫২ সালে একটু সিকোয়েন্স করছি। ৫২ সালে তিনি অ্যা ১ম বিভাগে ৯ম স্থান অধিকার করলেন ঢাকা বোর্ড থেকে। তিনি কিন্তু বগুড়াতে পড়ে থাকেনি। দেখেন মানে যারা জ্ঞান অর্জন করতে চায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। উনি ঢাকায় এসে ঢাকা মাদ্রাসা বোর্ড থেকে মানে তিনি পরীক্ষা দিয়ে আলিম পরীক্ষাতে তিনি মানে কি বলবো ৯ম স্থান অধিকার করলেন। তারপরে ৫২ পরে ৫৪, ২ বছর করে তো একেকটা শ্রেণী। তারপরে তিনি দেখেন ফাজিল পরীক্ষা দিলেন যেটাকে বিএ লেভেল বলা হয়। সেটাতে তিনি মানে ১ম স্থান অধিকার করলেন। তারপরে ৫৬ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল যেটাকে বলা হয় শেষ শিক্ষা গ্রহণ করেছেন। এবং মানে তিনি কত ডেডিকেটেড যে আবার তিনি দেখেন এই ৫৬ সালে এসে আবার আজিজুল হক কলেজে ভর্তি হচ্ছেন। তার জীবনের শুরুও কিন্তু দেখেন জেনারেল লাইনে। প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে হাটুপা থেকে। মাঝখানে তিনি মানে তার পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে তাকে মাদ্রাসা দিয়েছে। আবার তিনি দেখেন আইএ, বিএ সরি আলেম, ফাজিল এবং কামিল শেষ। কামিলের পরে তিনি দেখেন আবার ইন্টারমিডিয়েটে যায় ভর্তি হচ্ছে ঐতিহাসিক আজিজুল হক কলেজে। সেখান থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করে রাজশাহী কলেজে যেয়ে আবার ভর্তি হচ্ছে ইংরেজি সাহিত্যে। মানে এটা একটা মানে বৈচিত্র্যময় জীবন কিন্তু। তারপরে যখন তিনি এক পর্যায়ে মানে সেখান থেকে বিএ পাস করছেন,
তারপরে তিনি দেখেন ৫৯ সালে ৫৮ সালে তিনি বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়েন। আমরাও ছোটবেলায় দেখেছি অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণে লেখাপড়া বাদ দিয়েছে, আমাদের অনেক বন্ধু। অসুস্থ হয়ে গেছে আর পরবর্তী সময়ে তার আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি। ঠিক স্যার রাজশাহী থেকে আবার ফেরত গিয়েছেন। তার যেহেতু বাড়ি বগুড়ায়। বগুড়াতে তিনি ভর্তি হয়েছেন আবার সেই আজিজুল হক কলেজে। কিসে ভর্তি হয়েছেন? যেহেতু আ এখানে এসে আজিজুল হক কলেজে তিনি ৫৯ সালে মানে ভর্তি হয়েই আবার দেখেন মানুষের পরিবর্তন। তিনি ছাত্র সংসদে দাঁড়িয়েছেন এবং ছাত্র সংসদে দাঁড়িয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে আমাদের কাছে গর্ব করেছেন যে এত পপুলার নেতা হয়ে গেছেন। তাই খেয়াল করেন সেই ৫৯ সাল। পরে সেখান থেকে তিনি বিএ পাস করেছেন আজিজুল হক কলেজ থেকে। বিএ পাস করার পরে তিনি তখন রাজশাহীতে যেয়ে আবার তিনি কি করেছেন? অ্যা আ না রাজশাহীতে যেয়ে আবার তিনি ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে। যেখানে তিনি পরবর্তী জীবন তার অতিবাহিত হয়েছে। যেটা আমি এতটা আলোচনা করছি। ইসলামের ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা ইনি কিন্তু এখানে এসে মানুষের জ্ঞানের বিকাশ হয়েছে স্যারের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট পড়ার কারণে। এরপরে দেখেন যে উনি ৭০ সালে আবার মানে মনের কিন্তু একটা ক্ষোভ থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১ম শ্রেণী পাননি। তিনি ২য় শ্রেণীতে ১ম হয়েছেন। মানে কি তার মনের মধ্যে ক্ষোভ ছিল। আমাদের কাছে বলতো যে মানে ইচ্ছা করে অনেক সময় হয় না যে ফার্স্ট ক্লাস দেয়নি। আগেকার যুগে ফার্স্ট ক্লাস দিত না। যত ভালো লেখা হোক মানে ওই সময়ে ফার্স্ট ক্লাস দেওয়াটা একটা বিরাট একটা ব্যাপার ছিল। তো উনি ফার্স্ট হয়েছেন সেই সেকেন্ড ক্লাস ফার্স্ট। সেটাকে উত্তরানোর জন্য তিনি আবার ৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্টে তিনি এসে ভর্তি হন। এবং সেখানে এসে একেবারে মানে এত ভালো রেজাল্ট করে যেটাকে মানে কি বলবো যে ১ম শ্রেণীতে তিনি ১ম হয়ে যান। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানুষের জি স্যার এমএতে। এমএতে এসে তিনি এখানে মানে কি বলবো যে এই অধিকার করেন। কিছু জিনিসে কিন্তু ফলো করতে হয়। আমার এমএ পাস আমিও ফার্স্ট ক্লাস পেয়েছি কিন্তু চাকরি হচ্ছে না। ওই সময় আমি আবার জার্মান কোর্সে ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেটাও ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। পেয়ে আমি জার্মানি এমবিসিতে এপ্লাই করেছি। আমার জার্মানিতে গ্যাড নামে একটা স্কলারশিপ আছে। সবচেয়ে দামি স্কলারশিপ সেটা হয়েছিল। কিন্তু তখন মানে গ্রিস ছিল না যমুনায়। আমি ১ দিন পরে এসেছি। বলছে যে, "ইউ আর লেট।" ৩ মাস পরে আবার এপ্লাই করতে বলেছিল। আমি আর এপ্লাই করিনি। কিন্তু আমার একটা ইতিহাস যে আমি জার্মান কোর্সটা করার কারণে এবং ফার্স্ট ক্লাস পাওয়ার কারণে আমি ওই এপ্লাই আমার ওই কাগজ দেখেই তারা কল করেছিল আমাকে। সুতরাং সার্টিফিকেট কিন্তু জীবনে কাজ দেয়। তারপরে ১৯৮২ সালে তিনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বিদেশে যাওয়া হয়নি। আমাদেরকে স্যার বলেছে এবং তার জীবনীতে লেগেছে যে ওই সময় ৪ জন একসঙ্গে বিদেশ চলে যাচ্ছে। এখন ডিপার্টমেন্ট কে চালাবে? স্যার বলছে যে, "তাহলে আমি থাকি, অন্যরা যাক।" এবং বাংলাদেশে যে একটা পিএইচডি করেছে এবং সেই পিএইচডিটা আমি পরবর্তীতে বই দেখাচ্ছি। একটা সেরা বই স্যার এই পিএইচডি থিস থেকে বের হয়েছে এবং যাদের আন্ডারে পিএইচডি করেছে তারা বিশ্ববিখ্যাত ২ জনই। একজন হচ্ছে যারা ইতিহাসের ছাত্র যারা জানবেন যে বিখ্যাত প্রফেসর শফিউদ্দিন জব্বার। তিনি সারা মধ্যপ্রাচ্যে বিখ্যাত ছিলেন এবং প্রফেসর এমেরিটাস যারা বুয়েটে পড়াশোনা করেছেন তারা জানেন যে ইসলামের ইতিহাস শিক্ষক হয়ে বুয়েটে ক্লাস নিয়েছেন দীর্ঘ মানে কয়েক দশক। এবিএম হোসেন তার আরব স্থাপত্য একটা বিখ্যাত বই এবং মানে এটা কি বলবো যে এবিএম হোসেনকে সারা পৃথিবী মানে অন্যভাবে চিনে। এবিএম হোসেন সার্চ দিলে পাওয়া যায়। এবিএম হোসেন এবং শফিউদ্দিন জব্বারের ২ জনের আন্ডারে এই স্যার পিএইচডি করার কারণে আমার মনে হয় স্যারের আরো মেধা বেশি শানিত হয়েছে। এরপরে মাঝখানে ঘটনা যে একটা বলতেই হয় যে উনি ৬২ সালে আমি রিসার্চ করে দেখলাম তখন স্যার কিন্তু আসলে মানে বেকারই ছিলেন। মানে কিছুটা বলা যায়। ৬২ সালে তিনি বগুড়ায় শহরতলির একটা আ শাহ বংশের গুণবতী সুশীলা সুন্দরী মেয়েকে বিয়ে করছেন। তিনি ইডেন কলেজের। আমি যখন স্যারের বাসাতে যেতাম আমি দেখতাম যে এত শিক্ষিত মানে মানুষ এত সাধারণ কথা বলতেন, এত নরম করে। আ তার হাতে খাবারও সৌভাগ্য হয়েছে। তিনি অত্যন্ত এবং স্যার খুবই গর্ব করে বলতেন যে, "আমার স্ত্রীর শিক্ষার কারণে আমার গোটা পরিবারটা মানে এরকম। প্রত্যেকটা ছেলে-মেয়ের কথা আপনারা শুনবেন যে তার প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।" এবং সেটা স্বীকার করতেন এই মানে স্ত্রীর কারণে। এরপরে তার ব্যক্তি জীবনে এখানে দেখেন ২ পুত্র ২ কন্যা। তারা ১ম ছেলে হচ্ছে অ্যা আমরা ডক্টর নাহিদ ভাই বলি, রেজাউর রহিম। তিনি রংপুর মেডিকেলের একজন সিনিয়র মানে প্রফেসর।
মানে তার আসার কথা ছিল। আসলে তার কি বলে ছুটি ম্যানেজ করতে পারেনি। যার কারণে আসা হয়নি। কিন্তু সেই বারবার বলছে যে আমি আসার চেষ্টা করব। তার ২য় সন্তান জাকিয়া ইয়াসমিন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে বিজ্ঞানের একজন খুব নামকরা স্টুডেন্ট ছিলেন আমাদের সময় দেখেছি। এবং তিনি ওখানে যে মানে ইনস্টিটিউট আছে আ পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট সেখানকার পুরো প্রফেসর। তারপরে তার ৩য় সন্তান আ রাকিবা ইয়াসমিন। তিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও লোক প্রশাসনের অধ্যাপক। অ্যা কি বলবো যে আমাদের এখানে যে স্যার উপস্থিত আছেন, সেই মানে স্যারের হচ্ছে সহধর্মিণী। এরপরে অ্যা যিনি কনিষ্ঠ কন্যা, এই কনিষ্ঠ ছেলে তিনি হচ্ছে মোহাম্মদ সাজ্জাদুর রহিম। যিনি মনে হয় IUT থেকে পড়ালেখা না? হ্যাঁ। ও বুয়েট থেকে পড়ালেখা করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সেখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সের প্রফেসর। তিনি এখন এই মুহূর্তে চীনে আছে। চীন থেকে আমাদেরকে মেসেজ দিয়েছে যে সবাইকে যেন আমার সালাম দেওয়া হয় এবং তিনি অত্যন্ত মানে খুশি হয়েছে যে তার বাবাকে এভাবে মূল্যায়ন করার জন্য। এরপরে আমরা তার দেখি উচ্চশিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যা তার MA পাস করেছেন। তারপরে হচ্ছে যে ও ৭০ সালের অ্যা ৬২ সালে তার কর্মজীবন। তার কর্মজীবন আমরা দেখতে পাই ৬২ সালে বগুড়া আজিজুল হক যে কলেজে তিনি ছাত্রনেতা ছিলেন এবং যে কলেজে তার জীবন শুরু করেছিলেন দেখেন সেই কলেজেই আবার তাকে ভাগ্য ফিরিয়ে নিয়ে গেছে। আজিজুল হক কলেজে তিনি শিক্ষকতার হয়তো ওই সময়ে মানে সরকারি হয়নি। কিংবা তাকে পার্ট টাইম এই যে দেখো তার গবেষণার স্বীকৃতি সহ ২০০৬ সালে তাকে সরকার কি করেছে? এমেরিটাস প্রফেসর হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। এমেরিটাস প্রফেসর আগে লিখেছিলাম না? তার উত্তরটা কিন্তু এখানে পাওয়া গেল যে তার মানে রিটায়ারমেন্টের পরেও তিনি নিরলস জ্ঞান সাধনা, গবেষণা, ইতিহাস চর্চা অনন্য অবদান রাখার জন্য সরকার তাকে কি করেছে ২০০৬ সালে এমেরিটাস প্রফেসর দিয়েছে। আমি এখনো এমেরিটাসের ব্যাখ্যা করলাম না। যদি তোমরা প্রশ্ন করো তাহলে ব্যাখ্যা দিই। ডক্টর একেএম ইয়াকুব আলী তার কথা বলেছি আমরা ৬৩ সালে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর তিনি শিক্ষকতা করেছেন এবং তিনি অ্যা ১৪ টা বই লিখেছেন। আমি বইগুলোর বর্ণনা দিব। বেশি সময় আসলে নিব না আর। আ তার বই ১৪ টা বইয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই একদম সরাসরি বইতে চলে যাই। তার আমরা ১ম বই দেখতে পাই মুসলিম স্থাপত্য ও শিল্পকলা। মুসলিম স্থাপত্য, এখানে স্থাপত্যের স্টুডেন্ট কয়জন আছে একটু হাত উঠাও তো? ফাইন। এই যে দেখতে পাচ্ছ যে এই যে মসজিদ, এটা স্থাপত্যের একটা কি? এটা একটা স্থাপত্য। কি স্থাপত্য? মুসলিম স্থাপত্য। ঠিক আছে? আমরা আমাদের এখানে লাইব্রেরিতে অসংখ্য বৌদ্ধ স্থাপত্যের বই আছে। তো এই স্থাপত্যের উপরে তিনি এই বই বের করেছেন এবং শিল্পকলা নিয়ে একটা বই বের করেছেন এবং এই বইটা খুবই সমৃদ্ধ, বিশেষ করে গবেষকদের জন্যে। তোমরা যারা এখানে এই যে ১৫ জন হাত উঠালা স্থাপত্য বিভাগের, আমি মনে করি তোমরা এই বইটা অবশ্যই সংগ্রহ করবা। যে তোমরা অবশ্যই সংগ্রহ করবা এই বইটা। মুসলিম স্থাপত্য ও শিল্পকলা। তারপরে উনার ৭৪ সালে আরেকটা বই বের হয়, মহানবী এবং ইসলাম। মহানবী এবং ইসলাম এই বইটা মানে ২ টা অংশে বিভক্ত। একটা হচ্ছে যে উনি ১ম এর অংশে যে মহানবীর জীবনী সম্পর্কে একেবারে ডিটেইলস মানে করেছেন। আর পরের অংশে তিনি ইসলাম সম্পর্কে যে ইসলামটা কিভাবে আসলো সেটা ডিটেইলস একেবারে মানে ব্যাখ্যা করেছেন। এই ২ টা বই খুব মানে ২ টা অংশই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অ্যা তিনি আ আলোকিত পথ। এটি একটি মানে কি বলবো আলোকিত পথ এটা আত্মশুদ্ধি এবং মানে ইসলামিক জ্ঞান অর্জন এবং ইসলামের যে ডিসিপ্লিন মানে কিভাবে একজন মানুষকে প্রগতিশীল হতে হবে। তার চারিত্রিক গঠন, দৈনন্দিন জীবনে কেমন তার আদর্শ হবে, তার চরিত্র কেমন মানে কিভাবে সুন্দর হবে মৌলিক দিকগুলো তিনি এই বইতে তুলে ধরেছেন। এবং এই বইটা বের হয়েছে ৮১ সালে। আরব জাতির ইতিহাস চর্চা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বই। কারণ আমরা যারা গবেষণা করি দেখেছি যে আমাদের লাইব্রেরিগুলোতে অধিকাংশ বই হচ্ছে ইংরেজিতে। আমরা দেখেছি যে আরব জাতির ইতিহাস ১ম লিখেছে সম্ভবত ১৮৮১ সালে হিস্ট্রি অফ সারাসিন আমাদের ১ম একজন মুসলিম
সৈয়দ আমির আলী। কিন্তু তারপরে আরো কিছু বই দেখা যাচ্ছে সবই হচ্ছে ইংরেজিতে। পিকেএটির বই আছে, আরো ইংরেজি বই আছে। কিন্তু স্যার এসে ১ম ইংরেজি থেকে অনুবাদ করে বাংলায় একটা বই লিখলেন আরব জাতির ইতিহাস, ইতিহাস চর্চা। যে কিভাবে ইতিহাস চর্চা হয় এবং ইতিহাস চর্চায় কারা, কারা অবদান রেখেছে এবং প্রায় ৬০০ পৃষ্ঠার বই। ৬০০ পৃষ্ঠার একটা বই, এটা মানে চারটিখানি কথা না। এবং এই বিশ্বে মুসলমানরা কিভাবে তাদের মানে ইতিহাস চর্চা করেছে সব এখানে ডিটেইলস দেওয়া আছে। তারপরে সিলেক্ট অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান এপিগ্রাফস অফ বেঙ্গল। এই এপিগ্রাফস কথাটা তোমরা লিখে রাখো, যদি কখনো গবেষণা করো মানে কাজে লাগবে। এটা হচ্ছে যে বিশেষ করে আমার পিএইচডির সময় এই বইটা আমার একেবারে সবসময় বগলে থাকতো। আমি সবসময় আমার মানে ব্যাগে এবং আমার বিছানায় রাখতাম। এখনো আমার কাছে এই বইটা আছে। সেই স্যার অরিজিনাল বইটা আমাকে দিয়েছিল স্যারের বাসা থেকে। বইটা ছোট, কিন্তু এইটা বাংলাদেশে পরবর্তী সময়ে যত এই ইনস্ক্রিপশন এ বই হয়েছে, আমরা যেখানে এই যে জাদুঘরে আরবি, ফার্সি ইনস্ক্রিপশন দেখলাম, এই বইটা পড়লে তখন ইনস্ক্রিপশনটা পড়া অনেক পথ সহজ হয়ে যায়। মানে এগুলো হচ্ছে যে অনেকটা কোড অফ সাইফার এর মতো। এই বইগুলো পড়লে মানে ম্যানুয়াল না হলে তো তুমি রাস্তা চিনবে না। এই বইটা ৮৮ সালে বের হয়। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। তারপরে মুসলিম মুদ্রা ও হস্তলিপি শিল্প। এটা ৮৯ সালের একটা অসাধারণ বই। আমরা জাদুঘরে দেখেছি। এখানে যে লিপিগুলো আছে, এখানে দেখো আরবি, ফার্সি শিলালিপি আছে এবং উপরে কয়েন আছে। এই ২ টা অসাধারণ বই এবং এই বইটাতে একটা নতুন জিনিস স্যার যুক্ত করেছেন যে একেবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একেবারে মানে বাহাদুর শাহ জাফর পর্যন্ত যে মুসলমানদের যে শাসনকাল, টোটালটা তিনি বইয়ের শেষে পরিচিতিতে দিয়ে দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানি রাজশাহীতে ইসলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইতে তিনি ইসলাম মানে আলোচনা করার আগে প্রাক মুসলিম যে চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন, এই বই না পড়লে কেউ বুঝতে পারবে না। এই বই বুঝলে বুঝতে পারবে যে এই বইটা কত মানে একজন মানে কি বলবো মুসলমানের বাইরেও একজন ব্যক্তি কত গুরুত্বপূর্ণ। এই বইটা যদি কেউ পড়ে দেখে। তারপরে ওই বইটা বের করেছিল ইসলাম ফাউন্ডেশন। একটি বংশ, ইতিহাস এবং ঐতিহ্য। এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে যে স্যারের যে মানে বংশের যে মানে বিখ্যাত মানে পণ্ডিত ছিলেন সেই কথাগুলো নিয়ে আসছেন। এই বইটা খুবই আমরা এনজয় করেছি ছাত্র জীবনে। তারপরে এই বইটা হচ্ছে স্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এই বইটা যদি মানে এক কথায় একটা বই ভেঙে কিন্তু অনেক বই হতে পারে। তো স্যারের কাছে গল্প শুনেছি যে এই বইটা ভাঙলে, কারণ গোটা বরেন্দ্র অঞ্চল, গোটা উত্তরবঙ্গের উপরে একেবারে মানে এনসাইক্লোপিডিয়া হচ্ছে এই বইটা। এই বইটা ভাঙলে মিনিমাম মানে বলা হয় যে ৪০ থেকে ৪১ টা পিএইচডি হবে যদি এই বইটা কেউ মানে সঠিকভাবে ব্যবহার করে। এত মানে মানে তথ্যসূত্র দিয়েছে এবং এত গুরুত্বপূর্ণ করেছেন এবং স্যার কিন্তু দেখো তোমরা ১ম দিক দিয়ে দেখেছো আলেম, ফাজিল, কামিল পড়েছে কিন্তু তার পিএইচডি থিসিস টোটাল ইংরেজিতে। এবং মানে সেই সময় ইংরেজিতে এই পিএইচডি থিসিস লেখার কারণে একজন বিদেশী তাকে একটা প্রশংসা করে একটা চিঠিও দিয়েছিলেন। তারপরে তার আরেকটা বই আছে জিহাদুল ইসলাম। এটিও মানে প্রকৃত নিজের মনের বিরুদ্ধে মানে জিহাদ তো ২ ধরনের। একটা সরাসরি আর একটা মনের বিরুদ্ধে। মনের বিরুদ্ধে মানে যে কাজগুলো আমরা থেকে বিরত থাকি অন্যায় কাজ থেকে সেটা কিন্তু আসলে প্রকৃত মানে জিহাদ। এই কথাগুলো স্যারও ব্যাখ্যা করেছেন। তো বরেন্দ্র অঞ্চলের মুসলিম ইতিহাস ও ঐতিহ্য, এই বইটাও স্যারের পিএইচডির কয়েকটা অংশ। এই বইটা আমাদের কাছে খুবই গুরুত্ব দিয়েছে যখন আমরা পিএইচডি করেছি। এই বইটা যে কারোর জন্য ভালো। যারা মানে পর্যটন করবে তাদের জন্য, পর্যটকদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মুসলিম ইতিহাস চর্চা, যে বইটা খিলাফত এবং ভারত উপমহাদেশ। এই বইটার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ১ম এ লেখা আছে ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী, পরেই লেখা আছে ডক্টর রুহুল কুদ্দুস সালেহ, যিনি বসে আছেন। স্যারের জামাতা মানে তিনিও এই বইয়ের লেখক হিসেবে আছেন। এরপরে আমরা দেখতে পাই জীবন প্রবাহের বাঁকে, বাঁকে ২০১৭ সালে এই বইটা লিখেছে। আর এরপরে আর মানে বলব যে ওইভাবে বই বের করছে না। কিন্তু এমনি লিখে যাচ্ছে। কিন্তু আমরা পরে আর মনে হয় বই আমি পাই নাই। এখন আমাদের বড় ভাই হয়তো জানাতে পারবেন। আর মাঝখানে আমি একটা বই উপস্থাপন করতে পারিনি। সেটা স্যারের ইতিহাস চর্চা। এই বইটা আমার কাছে ছিল না।
ভাই কালকে রাত্রে বলছে যে এই বইটা হলে একটু ভালো হতো। যাই হোক, এই বইগুলো মানে স্যারের যে জাতিকে ১ম এই আমাদের কি বলবো যে মন্ত্রণালয়ের স্যার আব্দুল খান স্যার, ও স্যারের সাথে আমার স্যারের নামের মিল আছে। একেএম আ আব্দুল্লাহ খান। আমার স্যার একেএম ইয়াকুব আলী। তো স্যার কিন্তু ১ম এই বলেছে যে একটা জ্ঞানী মানুষ যে রেখে যায়, সেটাই কিন্তু পরবর্তী প্রজন্মকে পথ দেখায়। তো সেটাই আরকি। এবং আপনারা জানেন যে একজন বিখ্যাত ব্যক্তি যিনি অ্যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। নট অনলি বাংলাদেশ, নট অনলি এশিয়া। কারণ এত স্টুডেন্ট পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় নাই। তো এটা কিন্তু মানে যদি আমরা ঠিকমতো চালাতে পারি, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হবে। এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত মানুষ। কি বলবো যে ডক্টর বারী স্যার নাম শুনেছি। আমার দেখার সৌভাগ্য হয়নি। সেই স্যার একটা বিরাট প্রশংসা করে স্যারের আ মানে আ কথা বলেছেন। সেই প্রশংসা হচ্ছে যে আবুল খায়ের মোহাম্মদ ইয়াকুব আলী had all along a brilliant academic career. মানে এই ইয়াকুব আলীর ক্যারিয়ারটা অসাধারণ ব্রিলিয়ান্ট এবং ওয়েল গ্রাউন্ডেড ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ইসলাম অ্যান্ড ইসলামিক থটস। মানে এই যে ইসলামিক চিন্তা চেতনাগুলো কিন্তু সবাই কিন্তু মানে বইয়ের দিতে পারে না। এবং মিস্টার আলী স্পেশালি স্ট্রং ইন দ্য ইসলামিক আর্ট অ্যান্ড architecture, numismatics, and the calligraphy, and in which has published a number of articles and books. মানে উনি এই যে এতগুলো বিষয়ে এবং আর্ট অ্যান্ড আর্কিটেক্ট এই ২ টা বিষয় কিন্তু জটিল। এবং আমি যখন ফ্রান্সের ট্রেনিং এ গিয়েছিলাম, ঘুরে লুভর মিউজিয়াম এত বড় যে আমি ১ মাস ওই ঘুরে খালি ইসলামিক গ্যালারিতে যেতাম। তো আমার যিনি সুপারভাইজার উনি পার্সিয়ানই লিখে দিয়েছিল, ডক্টর আতাউর রহমান নাইস স্কলার, বাট মানে আমি খালি ঘুরে ওই যে ইসলামিক গ্যালারিতে গিয়েছি ওটা সার্টিফিকেটে লিখে দিয়েছে। যে উনি ঘুরে খালি ইসলামিক আর্ট গ্যালারি কোনদিন মিস করেনি। মানে এইটা হচ্ছে যে মানে এমন একটা জায়গা যেখানে বারবার না গেলে এই আর্টের কোন জিনিস মানে এত গভীর, কারণ সারা পৃথিবীটাই একটা আর্ট। এই আর্টের যারা টিচার আমি মনে করি সবচেয়ে জ্ঞানী। মানে আর্ট এবং আর্কিটেক্ট। আর্কিটেক্ট পড়লে মানে ব্রেন খুলে যায়। আমাদের এখানে মাহফুজ সাহেব আছেন? মানে যারা আর্কিটেক্ট পড়ে তাদের কিন্তু মানে আল্টিমেটলি ওই আর্কিটেক্টস মানে চর্চা করতে তাদের মেধা। এবং তোমরা যারা মেয়েরা আছো আমি সৌভাগ্যবান মনে করি যে তোমরা আর্কিটেক্টস পড়ছো, এক মানে ভবিষ্যতে বড় আর্কিটেক্ট হবা। আমি মানে এটা রাখি। কারণ আর্কিটেক্ট পড়লে মেধা খুলে যায়। কারণ বিষয়গুলো জটিল। জটিল না হলে তো ব্রেন হয় না। তারপরে হচ্ছে যে আমরা নেক্সট দেখি তিনি বহু ভাষায় তো জ্ঞান অর্জন করছে, জানেন পার্সি, তারপর উর্দু এবং মানে আরবি। তারপরে তিনি অন্যান্য তার ছিল ৭৪ থেকে ৮৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি সিনেটর ছিলেন। তারপরে ৯৬ থেকে ৯৮ তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ছিলেন এবং ২০০২ থেকে ৪ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় বিশাল একটা মসজিদ, এটা এশিয়ার একটা বড় মসজিদ, সেই মসজিদের একটা তিনি সভাপতি ছিলেন। এবং এছাড়া তিনি বাংলাদেশের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র, আমি প্রত্যেকবারই ছাত্রদের ধরি, এবারও ধরবো, বাংলাদেশের সবচেয়ে নামী এবং সবচেয়ে দামি গবেষণা প্রতিষ্ঠান কোনটি? এখানে আছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের স্যার ছিলেন লাইফ মেম্বার, যেটা স্যারকে দেখে আমিও ছাত্র জীবনে মানে অনেক কষ্ট করে ওখানে মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করেছিলাম যখন গবেষণা করি। এখন আমি এই কিছুদিন আগে আমি সেটার স্থায়ী হয়েছি। এই স্থায়ী হতেও মানে মানে জীবন সদস্য হতেও আমাকে প্রায় ২০ বছর লেগেছে। সেখানে মেম্বার হতে গেলে তোমার বই লাগবে, তোমার গবেষণা লাগবে, অনেক কিছু। স্যার লাইফ মেম্বার ছিলেন এবং বাংলা একাডেমির তিনি লাইফ মেম্বার ছিলেন এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের তিনি সহ-সভাপতিও ছিলেন। এরপরে আমরা অন্যান্য প্রয়াসে আমরা তাকে দেখি যে তিনি মহাপরিচালক সেন্টার ফর ইসলামিক রিসার্চ, সেখান থেকে অনেক বই বের হয়েছে, সময়ের অভাবে আমি বলব না, রাজশাহী থেকে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো কিছু যে অর্গানাইজেশন ছিল সেগুলোর তিনি দায়িত্বে ছিলেন এবং দেখেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বগুড়া জেলা সমিতি সেটারও সভাপতি। মানে কি যে কাজ করে, একটা কথা আছে যে রান্না করে সে চুলো বাঁধে, মানে কি যে চাকরি করে সে ঘর সংসার সামলায়। এরপরে আমরা দেখতে পাই
যে ইয়াকুব আলী ৪৫ বছর জীবনে শিক্ষকতা, গবেষণায়, তত্ত্বাবধানে তার যে গ্রন্থ প্রকাশে সব দিকে তিনি অবারিত ছিলেন এবং তিনি যে তার সার্বিক মূল্যায়ন মানে হিসেবে তাকে বরেন্দ্র একাডেমি তাকে ৮৩ সালে পুরস্কৃত করে এবং সিরাত মিশন থেকে তাকে ৭৪ সালে পুরস্কৃত করে এবং বাংলাদেশ ইতিহাস পরিষদ সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের বলা যায়। মানে শ্রেষ্ঠ কিন্তু বলছি না, এখনো সর্বশ্রেষ্ঠতা কিন্তু এশিয়াটিক সোসাইটি আছে। তো সেখানে ৯০ সালে পুরস্কৃত হয়। তারপরে তিনি পিএইচডির জন্য তিনি বাংলাদেশ মঞ্জুরি কমিশন থেকে তিনি মানে পুরস্কৃত হন এবং তিনি ২০০৩ সালে আ জাতীয়তাবাদী শিশু পদক লাভ করেন। কর্মের স্বীকৃতি সহ তিনি ২০০৭ সালে বঙ্গীয় শিল্পকলা একাডেমি বাংলাদেশের আরেকটা গবেষণা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তিনি ফেলোশিপ লাভ করেন এবং ২০২৬ সালে যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে মাঝখানে যে সংস্কৃতি মন্ত্রণালয় তাকে প্রথিতযশা একজন মনীষী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমার মনে হয় এটার জন্য তোমাদের তালি দেওয়া উচিত। আজকের এই ২৬ সালে স্যারকে আমরা স্মরণ করছি এই কারণেই। পরিশেষে বলতে পারি যে আমরা তাকে স্বীকৃতি দিয়ে শুধু মানে তিনি সম্মানিত হচ্ছেন না, আমরাও সম্মানিত হচ্ছি। আমি মনে করি যে মুসলিম শিল্পকলা, ইতিহাস, গবেষণায় দৃষ্টিভঙ্গি এবং গবেষক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ইয়াকুব আলী গবেষণা শুধু একাডেমিক জগতে ছিলেন না, সাধারণ পাঠকদের জন্য তিনি অবারিত করে দিয়েছিলেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমরা একটা অনুষ্ঠানে স্যারের সাথে ছিলাম অনেক আগে। তারপরে তিনি এর আগেও অবশ্য বলে আসছি বিভাগীয় প্রধান ছিলেন, একাডেমিক প্রধান ছিলেন, তিনি ডিন ছিলেন এবং শিক্ষা ও গবেষণায় অনেক তিনি পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এখানে তার মানে আত্মীয়-স্বজন নিয়ে একটা গ্রুপ ছবি দেওয়া আছে এবং তিনি সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এমেরিটাস প্রফেসর ইয়াকুব আলী তিনি ইতিহাস পরিষদের সুবর্ণ জয়ন্তীতে তাকে এই সম্মাননাটা দেওয়া হয়েছিল। তারপরে তিনি ধর্মপরায়ণ ও পরোপকারী মানুষ ছিলেন। তারপরে এক ফাঁকে আমার নিজের সাথে স্যারের কিছু ছবি ছিল এবং সত্যি বলতে হয় বেশিদিন আগের এই ছবিটা না। আমি স্যারকে বলে আসছিলাম যে, "স্যার আপনাকে আমি ঢাকায় নিবো।" কিন্তু কিভাবে নিবো আমি সত্যি জানতাম না। মানে সৃষ্টিকর্তা সব জানেন। মানে কিভাবে এই ১ বছরের মধ্যেই স্যারকে এভাবে স্যারের মোটামুটি মানে স্যার আসলেন না কিন্তু স্যারকে আমরা স্মরণ করলাম। মানে এটাই হচ্ছে মানে আমি মনে করি যে পাওনা। তো স্যারের জন্য আমরা দোয়া করি। এরকম প্রত্নতত্ত্ববিদ, শিলালিপিবিদ, মুদ্রাতত্ত্ববিদ, একজন এমেরিটাস প্রফেসর এরকম ইয়াকুব আলী বাংলাদেশের ইতিহাস এবং প্রত্নচর্চার একটা উজ্জ্বল নক্ষত্র। তার শিক্ষা, গবেষণা এবং প্রত্নচর্চা এবং ইতিহাস চর্চার ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। সবাইকে ধৈর্য ধরে এটিএম আব্দুল্লাহ খান যতটুকু আসলে এই ধরনের একটি আলোচনায় অংশগ্রহণ করার জন্য জ্ঞান বুদ্ধি থাকার প্রয়োজন আসলে সেটি আমারও নাই। এই ডিসিপ্লিনে আমি নিজেই স্বীকার করছি যে আসলে খুব বেশি লেখাপড়া বা বিষয়বস্তু আমার জানা নাই। তারপরেও যে অভিযোগ দুটি আপনি দিলেন এটি আজকেই আমাদের রেকর্ডে চলে আসবে। আমরা অফিসারদেরকে নির্দেশ দিচ্ছি আজকেই জন্য ওখানে জায়গা ভিজিট করে সেটা শৈলকুপা কুষ্টিয়াটাও না ওই দুইটা একটু ওই দুইটার একটু আপনার কর্মকর্তাদেরকে নিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। এমনিতে আমাদের ইসলামিক সাইট এরকম ৭৫টা অলরেডি শনাক্ত করা আছে। আর বাকিগুলার ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই গতকালকেও আমাদের সময় অনেক বড় রকমের নিউজ হয়েছে ক্রিয়েটিভিটি ইকোনমিটা। সেটা হয়তো অনেকেরই নলেজে আসতে পারে। কারণ হচ্ছে যে আমরা এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হলো আমাদের এই কালচারাল মিনিস্ট্রিকে, যেটা এতদিন সেরকম ভাবে আসলে আমরা অর্থ পাইনি, আমাদের কর্মকাণ্ডও পরিচালনা করতে পারি না। এই ক্ষেত্রে অর্থমন্ত্রী এবং অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনারা সবাই এই গুরুত্বটা দেওয়ার ফলে আপনারা শুনতে পাচ্ছেন না, এই গুরুত্ব দেওয়ার ফলে আমরা এখন এই যে ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কালচারাল মিনিস্ট্রি হলো ১ নম্বর পজিশনে আছে। এই ক্ষেত্রে আরো মন্ত্রণালয়ের এখানে যোগসূত্র আছে, যেমন তথ্যকে এখানে নিতে হবে, পর্যটনকে এখানে নিতে হবে, একই সঙ্গে যুব ক্রীড়া নিতে হবে, নারী শিশু নিতে হবে,
এইগুলা প্লাস যেগুলো আছে আমাদের বিদেশি যে সমস্ত প্রতিষ্ঠান আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এখানে সামান্য হলেও কিন্তু তাকে গুরুত্ব দিতে হবে। তো আমাদের এই কারণে ধরেন যে জিডিপিতে শুধু এই কালচারাল থেকেই কিন্তু ক্রিয়েটিভ ইকোনমি ধরেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া ওদের পরিমাণ হচ্ছে ন্যাশনাল জিডিপিতে হলো 7 একটা হলো 2 আরেকটা হলো 3। তো 7% প্লাস যে কন্ট্রিবিউশন এই ধরনের ক্রিয়েটিভ ইকোনমি থেকে আসতে পারে সেটা আসলে আমাদের এতদিন গুরুত্ব দেওয়া হয় নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হচ্ছে না? কমেন্ট করতেছেন আপনি এই জন্য। আচ্ছা, হবে? আচ্ছা, ধন্যবাদ। তা আমরা এগুলা সবগুলা বিষয় আশয় নিয়ে যেমনটি আপনি বললেন, আরো যদি কোনো বিষয় আশয় থাকে, আমরা এখন এই মুহূর্তে রাষ্ট্রের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা নতুনভাবে প্রকল্প নিচ্ছি এবং সেটি সারা বাংলাদেশ দেখে। আমাদের এই জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য অলরেডি সেই ধরনের নির্দেশনা বেশ কয়েকবার পত্রিকাতেও ছাপানো হয়েছে। ৩ দফা আমরা মিটিং করেছি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে এবং ম্যাডাম ভালোভাবেই জানেন আমাদের অনেক বেশি ফাইন্যান্স করবে এটা হলো সরকারের এখন সিদ্ধান্ত। সেই কারণেই আমরা সব ধরনের যেগুলো আর্কিওলজিক্যাল সাইট আছে এগুলোর ব্যাপারে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো এবং অনুমোদন প্রক্রিয়ার জন্য প্ল্যানিং কমিশনে নিয়ে যাব। সুতরাং আপনি যে দুটোর ব্যাপারে বললেন এগুলো বাদ যাবে না ইনশাল্লাহ। এছাড়াও যেগুলো আমাদের হাতে আছে সংগত শরীরের পিচটা অলরেডি আমাদের শনাক্ত করা আছে। সবগুলোই যেন পর্যটক সেখানে গিয়ে পূর্ণাঙ্গ একটা তৃপ্তি সেটা সে ভিজিট করতে আসুক, গবেষণার কারণে আসুক, যে উদ্দেশ্যে আসুক না কেন, আমাদের জন্য এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা যদি সেখানে থাকে, একটা সাইট দেখে যদি কোনো পর্যটক সেখান থেকেই চলে আসতে হয়, তাহলে তার আসলে টার্গেট ফিল আপ হবে না। ওটার সাথে লিঙ্ক করে যেন কোনো একটা ডিভিশনকে ঘুরে আমি গেলাম বগুড়াতে, বগুড়ারটা মহাস্থানগড় দেখে আমি চলে যাব দিনাজপুরে, আমি চলে যাব নাটোরে। আমাদের সব জেলাতেই কিন্তু এই ধরনের যথেষ্ট ক্রিয়েটিভ বিষয় রয়ে গেছে যেগুলোর থেকে আমাদের গভর্নমেন্টের রাজস্বের পরিমাণ খুব সহজে বাড়ানো যাবে। সেই ঘোষণাটি আপনাদেরকে একটু জানালাম। এটার সঙ্গে পুরোদমে আমাদেরকে বর্তমান সরকারের বডিতে যারা আছে সংশ্লিষ্ট সবাই আমরা একযোগে কাজ করছি। এই ৩০ জনের মধ্যে আমাদেরকে অনেক কিছুই এই ব্যাপারে অগ্রগতি করতে হবে। তো সেটি থাকুক। আসলে প্রকৃতপক্ষে ডক্টর ইয়াকুব আলী স্যার ওনার ব্যাপারে যে পরিমাণ এনালাইসিস আমাদের ডক্টর আতাউর বললেন, এরপর আসলে অনেক এরিয়াটাই এখন আর বোধহয় নাই। মোটামুটি একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ উনি দিতে পেরেছেন। তবে আমার সৌভাগ্য আমরা ১২০ জন মনীষীর স্মরণের জন্য আমরা কিন্তু এই বছরের প্রোগ্রামগুলো নিয়েছিলাম। আমাদের কালচারাল মিনিস্ট্রির যে ২৩টা প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু এগুলো করছে। তবে একমাত্র বোধহয় আমি ভাগ্যবানই বলবো যে জীবিত কোনো মানুষকে অ্যা তার গুণাবলী, তার কর্মকাণ্ড সারা জীবনের ইতিহাস মূল্যায়নে আজকেই শুধু সুযোগ পেলাম। আর বাকি যত জায়গায় এই ধরনের বিষয়-আশয় নিয়ে আমরা ওনাকে স্মরণ করতে গিয়েছি, অনেক সিনিয়র মানুষ তাদেরও অবদান আমাদের ইতিহাসে আছে, তাদেরকেও স্মরণ করার প্রয়োজন আছে। তবে এই দাবিটি ছিল আমার তরফ থেকে প্রত্যেক জায়গায় যে এই দেশের কালচারটাই ছিল এরকম। কোনো একটা রাস্তার নাম, কোনো একটা বিল্ডিং এর নামকরণ, কোনো একটা সেমিনার হলের নামকরণ। আপনি একদম সাধারণভাবে বাংলা একাডেমিতে চলে যাবেন, দেখবেন যে সেই জায়গাতে বিভিন্ন মনীষী যারা স্বনামধন্য তাদের আসলে নাম দিয়ে এই সেমিনার হল, এই জায়গাটা, ওই বিল্ডিংটা এরকম আছে। আরো অন্যান্য জায়গাতেও আছে। তবে এই ১ বছর ব্যতিক্রম পেলাম যে একজন জীবিত মানুষের ব্যাপারে দুটো কথা অন্তত শুনতে পেলাম আমাদের আতাউর ভাইয়ের মাধ্যমে। আমার অসম্ভব ভালো লেগেছে এই জায়গাটা। তবে আসলে আপনারা যারা এক্সপার্ট আছেন আপনারা আলোচনায় থাকেন। আমাদের একটু মানে সময়টা একটু জটিল সময়। বিশেষ করে জুন মাস তো ফেরত না গেলে অনেক টাকা পয়সা আজকে আটকা পড়ে। আজকে লাভ নেই।
আজকে লাস্ট ডেট, যদি আমি না যাই তাহলে অনেকগুলো প্রতিষ্ঠান টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়ে যাবে। কাজে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকে আর বিস্তারিত আলোচনায় গেলাম না। আমি আশা করি যারা আছেন ওনারা যথেষ্ট জ্ঞানী মানুষ। ওনারাও আছেন। আপনাদের যেকোনো প্রশ্নের সমাধান ওনারা দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ জনাব এ কে এম আব্দুল্লাহ খান স্যারকে, অনেক মূল্যবান বক্তব্য তিনি রাখলেন। আর এই মুহূর্তে আমাদের আজকে যাকে নিয়ে এই আলোচনা সভা প্রফেসর ইমিডিয়েটার ইগনিটার্স ডক্টর এ কে এম ইয়াকুব আলী স্যারের জামাতা তার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছে। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অপরিচালক মিস সাবিনা আলম মহোদয় সহ প্রতিনিধি। আমরা সবাই কক্ষে বাস্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা বিশেষ আনন্দ ঘন মুহূর্তই বলবো আমার জীবনে, আমার জন্য এবং যারা প্রফেসর এ কে এম ইয়াকুব আলীর ছাত্রছাত্রী আছেন এবং যারা তাকে ভালোবাসে, ভক্ত বৃদ্ধ আছেন, তাদের জন্য আনন্দের বটে। এবং যারা আয়োজন করেছেন, আয়োজক ছিলেন আজকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তার আমি মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব সংস্কৃতি মন্ত্রণালয় আর আতাউর রহমান আমার ছোট ভাই এবং আমার শ্বশুরের হ্যালো, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে এখানে অংশগ্রহণ করেছেন, তাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ সম্মানিত সুধীবৃন্দ যারা আছেন, সকলকে আমি আন্তরিক অভিবাদন, সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন। বক্তব্য দেওয়ার তেমন কিছুই নাই, কারণ প্রফেসর এ কে এম ইয়াকুব আলীর জীবনী মোটামুটি আতাউর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত উল্লেখ করেছে। তবে দু এক জায়গায় একটু যেটুকু পরিমার্জনের দরকার আছে আমি ব্যক্তিগতভাবে তাকে বলবো, সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। আর বিশেষ করে দু একটা বই নাম আসে নেই, অর্থাৎ বইয়ের সংখ্যা আরো বাড়বে। যেমন এই মুসলিম হিস্টোগ্রাফি BIIT করেছে, এই বইটা আসে নাই। আর একটা বই সরোয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবীর উপর জীবনী একটা, এই বইটা আমি এখানে দেখি না। তার সমগ্র জীবন জ্ঞান সাধনায় ব্যয়িত হয়েছে। একজন আলোকিত মানুষ, ভালো মানুষ, সুচিন্তক, সৎ এবং শুভ চিন্তা নিয়ে বসবাসকারী লোকের প্রতিকৃতি হচ্ছে প্রফেসর এ কে এম ইয়াকুব আলী। আমার সাথে তার প্রাথমিক পরিচয় ঘটে, প্রাথমিক দেখা সাক্ষাৎ হয় 1978 সালে। আমি যে হাই স্কুলের ছাত্র ছিলাম, নাটোর জেলা কলম হাই স্কুল, বহুমুখী হাই স্কুল, সেখানে ইসলামী জালসায় প্রফেসর এ কে এম ইয়াকুব আলী এবং প্রফেসর গোলাম রসুল স্যার ওনারা গিয়েছিলেন আলোচক হিসাবে। পরবর্তীকালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 83 সালে ওনার সাথে দেখা হয়। উনি আমার একটা পেপার নিতেন, বাংলার মুসলমানদের ইতিহাস। ওই সময় আমি আর আমার এক ক্লাসমেট একটু পরে ক্লাসে ঢোকার অনুমতি চাইলাম। কোথায় ছিল, দেরি হলো কেন? সাবসিডির ক্লাসে ছিলাম। এ ছিল ফার্সি, সাবসিডি আবার ফার্সি ছিল। তখন বললেন যে আচ্ছা বলো, মুসলমানরা কবরে ইসলাম কেতাবে এর ফার্সি কি হবে? তখন তো আমি জানি না, নেগেটিভ উত্তরে দিয়েছিলাম। এবার সরি, এখন আমি জানি মুসলিম দরগোর ইসলাম দর কিতাব, মুসলমানরা কবরে আছে আর ইসলাম কিতাবেই সীমাবদ্ধ আছে। যদিও আলিম আমরা অনেক দেখি, বক্তব্য শুনি, এবং একটা বিশেষ বিষয় লক্ষণীয়, একজন আলিম আর একজন আলিমকে নির্দ্বিধায় কাফের ফতোয়া দিচ্ছে। প্রত্যেকটা আলিমই এখন কাফের, ওদের ফতোয়া অনুসারে, আমরা কেউ বলি না। প্রফেসর ইয়াকুব আলী মাদ্রাসা শিক্ষিত লোক প্রাথমিকভাবে ছিলেন, পরবর্তীকালে সাধারণ স্ট্রিমে পড়াশোনা করেছেন। ওনার ভেতরে জীবনে আমি এই ধরনের চিন্তা ভাবনা, মাযহাব নিয়ে বিতর্ক, ওইটা করলো কেন, পরচর্চা, নিন্দা করা, এগুলো দেখিনি। তার কিছু ছাত্র ওখানে আছেন, কোনোদিন আমরা এগুলো দেখি। আর একটা একটু আমার মনে হচ্ছে একটু ভ্রমই হচ্ছে, প্রফেসর এ কে এম ইয়াকুব আলী PhD করেছে শফিউদ্দিন জোয়ার স্যারের সাথে, ABM স্যারের সাথে নয়। এই কথাটা জয়েন্টলি উল্লেখ আছে
এবিএম স্যারের সাথে প্রথমে উনি রিসার্চ ফেলো হিসেবে ছিলেন। পরবর্তীকালে চাকরি পাওয়ার পরে উনি পিএইচডি করেছেন প্রফেসর শফিউদ্দিন জর্দার, ওখানে লেখা আছে সুফিউদ্দিন জর্দার, সুফিউদ্দিন না, শফিউদ্দিন জর্দার, তার সাথে পিএইচডি করেছেন। আর প্রফেসর একে এম ইয়াকুব আলীর সাথে মোটামুটি আমার শ্বশুর হিসেবে যোগাযোগ, ছাত্র হিসেবে 83 সাল, তারপরে 84 সালে উনি চিটাগাং গেছেন, ওখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন অল্প দিন। 85 সালে উনি 86 সালেই ব্যাক করেছেন। সারা জীবনই ওনার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, মানে এখন জামাই শ্বশুর হিসেবে, কখনো বন্ধু, কখনো পিতা পুত্রের, কখনো গুরু শিষ্যের, অবস্থা ভেদে যখন যে প্রয়োজন যেরকম হয় সেভাবেই চলাফেরা করি। তবে আমার একটা বিরল সৌভাগ্য যে শ্বশুরের ভালোবাসা সিংহভাগই আমি এককভাবে দখল করেছি। আর আমার ওয়াইফ এবং শ্যালক, তারা 4 ভাই বোন, শ্যালক একটা আর সম্বন্ধে একটা, সিস্টার ইনলো বড় একটা। আমার ওয়াইফ আর আমার শ্যালক বলে, আব্বা তো আমাদের চেয়ে তার ছোট জামাতাকেই বেশি ভালোবাসে। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, ওসমান গনি ভাই ছিলেন সুন্দরবনে গভীরে। এখনো অনেক ছেলে মেয়ের নাম উনি বলতে পারেন না, এটা কে চিনে? হ্যাঁ চিনি, নাম কি বলেন? হ্যাঁ চিনি তো, বলতে পারে না। বড় ছেলেটা কোথায় আছে বলতে পারে না। কিন্তু ওরা বলে যে আপনার আর আপনার ছেলের নাম কোনোদিনই বলে না। এইবারে একটা হঠাৎ করে মাস দেড়েক 2 আগে তার চিন্তা হলো আমার থিসিসটা করি, খুঁজে পাচ্ছে না। আমার ওই ছিল এখানে, এই সালে কেউ পাবে না। ওরা ওই যেটা আসপেক্টস অফ সোসাইটি এন্ড কালচার অফ পারিন, এটা ইংরেজিতে থিসিস প্রকাশিত হয়েছে। বলে আমি এনে দেবো, নিয়ে দিলাম। তো বলছে তোমরা তো বলো তোর নাম বলি না কেন? বইটা তো কেউ দিতে পারলে না, ওই দিন। এরকম সম্পর্ক। ইভেন যারা একটু বয়স্ক লোক জানেন যে একসময় ইজি নম্বর থাকতো গ্রামীণ সিমে, মানে ওগুলোতে খরচ কম হয়, দীর্ঘক্ষণ কথা বলা যায়। আমার সাথে আমার শ্বশুরের নম্বরটা ছিল, তারপর ছেলে মেয়ের সাথে ছিল। এরকম আমার সাথে সম্পর্ক। তো আমি বহু রকম জায়গায় গেছি, বহু লোকের সাথে ওঠা বসা করেছি অ্যাজ স্কলার। আমরা দেখেছি যে আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি উনি মাতৃভাষার মতো জানেন এবং সংস্কৃতি জানেন, কাজ চালানো। এরকম জ্ঞান তো অনেকেরই আছে অনেক ভাষা, বিশেষ করে যারা মাদ্রাসায় এডুকেটেড, ওদের তো 2টা ভাষা থাকেই, মাতৃভাষা এবং আরবি। কিন্তু ক্যালিগ্রাফি, ইনস্ক্রিপশন, প্যালিওগ্রাফি এগুলো পড়ার জন্য যে ব্যাকরণ জানা দরকার, যে দক্ষতা থাকা দরকার, এগুলো সব লোকের হয় না, নাই। প্রসঙ্গত একটা বিশেষ মনীষীর কথা উল্লেখ করতে চাই। আমিও তাকে ইতিহাসে, বাংলার মধ্যযুগের মুসলমানদের ইতিহাসের একজন মহিরুহ বটবৃক্ষ প্রফেসর আব্দুল করিম। আব্দুল করিম স্যারের জন্মবার্ষিকী করেছেন, খুব খুশির খবর। এইজ তাদের করেছেন, খুশির খবর। তো এই আব্দুল করিম স্যার ঢাকার একটা সেমিনারে বক্তব্যে বলেছিলেন যে আমি আর কয়দিন আছে, বেশি দিন নাই, তবে ইসলামের ইতিহাস চর্চায় মুদ্রা এবং শিলালিপি নিয়ে যে সমস্ত সমস্যা, আমার পরে আশা করি একজন নির্ভরযোগ্য লোক থাকছেন, তিনি হচ্ছেন প্রফেসর এ কে এম ইয়াকুব আলী। এবং এই করিম স্যারই ছিলেন আমার শ্বশুরের থিসিসের এক্সামিনার এবং এইচ দানি ছিলেন এক্সামিনার। এই দুজন ছিলেন আমার শ্বশুর থিসিসের এক্সামিনার। তো আমার শ্বশুর ব্যক্তিগত মানুষ হিসেবে আমি দেখেছি, এখন যেমন তার কাছে ফোন রাখেন, আমরা ফোন রিসিভ করে ধরিয়ে দেয়। এই যে আজকে যেমন টাকা দেয় বসে থেকে বারান্দায়, ও 500 টাকা 50 টাকা বলে দিয়ে দিতে 500 টাকার নোট দিচ্ছে। তো এক সময় করা হলো কি, টাকা ভাঙিয়ে 20 টাকার নোট করে ওর কাছে রাখা, পরে 2 কাছে 5টা দিলে দিক, অসুবিধা। এখন আর উনি ওইভাবে বসতে পারেন না, দান টান করতে পারেন না, বসেন শীতকালে একটু রোদে। তো আমি আমার শ্বশুরকে দেখেছি ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রতি অনুরক্ততা, ভালোবাসা এবং আপসীন মনোভাব। আবার অমুসলিম বা মুসলমান নয় এমন অন্য ধর্মের লোকদের প্রতি তাকে যথেষ্ট মানবিক আচরণ করতে দেখেছি। যারা আমার সাথে ঘনিষ্ঠ, আমার শ্বশুরের সাথে, যাদের একসময় একটা হিন্দু ছেলে আমার শ্বশুরের বাসায় কাজ করত, সে একটা বড় দুর্ঘটনা ঘটিয়েছিল, তারপরেও নিয়মিত চাকরিকরণের সময় আমার শ্বশুর দেখছিলেন, আমি চাকরি দেখেছি। এখনো তিনি তার ছাত্র
রিটায়ার করেছে। এত বড় আল্লাহ আলহামদুলিল্লাহ বয়স অনেক। তাদের কোরবানির টাকা পাঠাচ্ছে, কোরবানি দিবে ওর টাকা নেই। উনিও কলেজের টিচার ছিলেন, ছেলে মেয়ে শিক্ষিত, ইংরেজির টিচার বানেশ্বর কলেজের এক ছেলে। ওনাকে টাকা দিচ্ছে কেন? বুঝি না কোরবানি দিবে টাকা নেই তো আসে বলছে। তারপর পটিয়ার এক ভদ্রলোক কলেজের টিচার ছিল, বলে কি অসমস্যা, টাকা দিচ্ছে 15,000 20,000 টাকা দিচ্ছে। সেটা 4-5 বছর আগে। আমি বললাম যে এগুলো করছে এরা, আমার তো মনে হয় বদভ্যাস হয়ে যাবে। একজন দেখলাম ঠিকই পরের ঈদে আবার এসে ধর্ণা দিচ্ছে। বললাম এই দেখেন একটু সমস্যা হচ্ছে তো। এই যে মানুষের প্রতি অনুগ্রহ, ভালোবাসা এবং ধর্মের প্রতি তার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হতো না। এখন আমার আলোচনাটা একটু সিরিয়ালি নাও হতে পারে। তার প্রত্যেকটা ছেলে মেয়ে সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত। আমার সম্বন্ধী একজনই বলেছি, স্পেশালিস্ট ডাক্তার রংপুর মেডিকেল কলেজের টিচার, পিআরএনে যাবেন। বুয়েটেও চান্স পেয়েছিল, ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছিল। আমার শ্যালকও বুয়েটে চান্স পেয়েছিল, ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছিল, ও বুয়েটে পড়ছে। আর সম্বন্ধে পড়ছে মেডিকেল। আমার ওয়াইফ, ওরা 3 জনই কিন্তু স্ট্যান্ড করা, একজন ছাড়, একজনের তার স্টার মার্কস। আমার ওয়াইফ, আমার শ্যালক, আমার সম্বন্ধী 14 স্ট্যান্ড করা আর 16 বোধহয়। আমার ওয়াইফ হচ্ছে 6 স্ট্যান্ড করা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, 3rd স্ট্যান্ড করা। আমার শ্যালক হচ্ছে 4th এবং 5th স্ট্যান্ড করা ইন্টারমিডিয়েট ম্যাট্রিক। বড় মেয়েটা 1st ডিভিশন পাওয়া, স্টার মার্কস। সবাই ব্রিলিয়ান্ট, সবাই সুপ্রতিষ্ঠিত। আমরা 2 ভাইরা বিশ্ববিদ্যালয়ের টিচার, 2 জনের ওয়াইফ বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার ছোট শ্যালক রাজশাহী ইউনিভার্সিটি টিচার, তার ওয়াইফ ওই ইউনিভার্সিটি টিচার, ছেলেটা ডাক্তার। এই যে ছেলে মেয়ে গুলো শতভাগ মানুষ হয়। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখি একজনের দুর্বলতা থাকে, একটা ছেলে ঠিক মতো পড়ে না বা 2টা ছুটে গেছে, মেয়েটা ভালো লেখাপড়া করেনি, কিন্তু ওনার শতভাগ আলো দিয়েছে, ওনার অপ্রাপ্তি কিছুই নেই, ওনার আল্লাহ সবই দিয়েছে। সকালে উঠে ফজর নামাজ পড়তে, ছেলে মেয়েকে ডেকে তুলতে নামাজ পড়তে, সারাদিন একাডেমিক কাজ, স্কুল কলেজ যাই করুক, বিকেলে 1-2 ঘন্টা ছেলেরা খেলতে যাবে, মেয়েরা কোথাও যায় না। সিনেমা দেখতে গেলে অনেক সাধ্য সাধনা করে আমার শাশুড়ির কাছে পারমিশন নিতে হতো, আমার স্ত্রী এবং তার মন। কিন্তু মাগরিবের পর আজানের সাথে সাথেই ফিরতে হবে, সবাইকে হাজিরা দিতে হবে। রাস্তা করলো, চা খেলো, টেবিলে বসো। তার এসেতে কি সমস্যা, তার পাটিগণিতে কি সমস্যা, আমার শ্বশুর লিখে দিচ্ছে। এই যে এই কাজগুলো করছেন জীবনে। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, আমাদের শিক্ষক ক্লাবে আমরা মেম্বার থাকি, উনি জুবেরি হাউসে কোনোদিনই যাননি। 2 দিন যান, একদিন শিক্ষক সমিতির ভোট দেওয়ার দিন, আর একদিন যান ওই অ্যানুয়াল ডিনারের দিন। এই 2 দিন উনি ক্লাবে যেতেন, আর যেতেন না, বই পুস্তক খাতা কলম দিয়ে বসে থাকতেন। জ্ঞান সাধনা এত সোজা না, যারা করে তারা বুঝতে পারে কি অবস্থা। এবং আগে তো আরো সমস্যা ছিল, ফটোকপি ছিল না, এসব সুবিধা ছিল না। আমি তার সাথে যেখানে গেছি, একেএম শাহনেওয়াজ স্যার, আর্কিওলজি ডিপার্টমেন্টের জাহাঙ্গীরনগরে, উনি, ওনার ওয়াইফ এবং আমি একবার বর্ধমান গেলাম, ওই সোয়া মসজিদের গেস্ট হাউসে ছিলাম। ওখানে লোকজন এলো, নিয়ে গেল, রাত্রে অন্ধকারে টর্চ দিয়ে শিলালিপি করছে। মানে যেটা কেউ করতে পারে না, সম্ভব না এখন পর্যন্ত, এখন তো আর অনেক করতে পারবে না। আমার এক ছাত্র ছিল ফাংশা কলেজে টিচার, পরে এখন ঢাকারই এক কলেজের প্রিন্সিপাল, লালফাস। ভারোরা দেবিদ্বারে একটা শিলালিপি নিয়ে করছিল, প্রতিলিপি নিয়ে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, অনেকদিন ঘোরাঘুরি করলো। আর বললাম দেখো কতদূর পারো, শেষে ওটা ইয়াকুবের কাছে যেতে হবে। পরে ওরা ঠিকঠাক মতো পড়তে পারলো না, 7 তারিখ বের করতে পারবো না, ও নিয়ে গেল, ঠিকই উনি বের। আমি বলেছিলাম যে ওইটা এক সময় না এক সময় আবার প্রফেসর একে নিয়ে ওর কাছে আসে, আমার কাছে আসতে হবে, কিন্তু অনেক পরে আসবো। এখন জীবন্ত যে কজন প্রথাগত ভাবে আর্কিওলজির এই সমস্ত ব্যাপারগুলো, ক্যালিগ্রাফি, এগুলো আলাদা স্টাইল আছে, আরবি জানলেই পড়তে পারে। ক্যালিগ্রাফি যেমন উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উঠবে, এইভাবে যে স্টাইল গুলো আছে, শিলালিপি, এগুলো ক্যালিগ্রাফির উন্নয়ন হয়েছিল মূলত মুসলমানদের ভেতরে একটা বিতর্ক এখনো আছে, ছবি করা, পেন্টিং, এগুলো জায়েজ না না জায়েজ, এগুলো বিতর্কে আমরা যাবো না, এটা সেই সেমিনারও না। কেউ ব্যক্তিগত ভাবে আমার সাথে শেয়ার করতে চান, আমি কথা বলতে পারি। তাছাড়া এগুলো 2টি বিষয় আমার ছেলেকে বলি, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
খবরদার মুক্তিযুদ্ধ, জুলাই যুদ্ধ আর এই ধর্ম নিয়ে কথা কোনো মন্তব্য করতাম না। কারণ এগুলো এমন জিনিস, আর এখন এই মিডিয়া এত বিশ্রী। আমারই ছাত্র বসে আছে আমার সাথে, শুনে একটা মাঝখানে এমন একটা জায়গা দিয়ে ভাইরাল করে দিলে এখন আমার শিরোচ্ছেদ নিয়ে ব্যস্ত গোটা যায়। খুব ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে জাতি আমরা দিনকাল অতিবাহিত করছি। তো যেটা বলছিলাম, যে ওনাকে দেখতাম ছেলে মেয়েকে এইভাবে আমি শুনেছি, অন্তত আর আমার শাশুড়ি তার জীবন আমার শ্বশুরের এই শিখরে আরোহণ, সর্বোচ্চ শিখরে আরোহণ এবং ছেলে মেয়েদের ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পেছনে আমার শ্বশুর শাশুড়ির অবদান অনস্বীকার্য এবং সিংহ। উনি রত্নগর্ভা মাতা ছিলেন, পুরস্কারও পেয়েছিলেন তার ছেলে মেয়েরই বাবা ছেলে মেয়ে। আর আমার শ্বশুর খুব তার প্রতি নির্ভরশীল এবং নিবেদিত প্রাণ ভালোবাসা। প্রায় শুক্রবারে উনি আমার শাশুড়ির কবর জিয়ারত করতেছেন। আমরা দুই ঈদে গেলে ঈদের নামাজ পড়ে জিয়ারত করেন। উনি যতদিন সক্ষম ছিলেন, এই গত রমজানের ঈদে আমরা তাকে নিয়ে যাইনি, আমরা যে ছেলে জামাই আমরা গেছি। তো মানুষের জীবনের সাফল্য কোথায়? এই যে ব্যক্তিগত জীবনে কুলুশকালীবাহীন জীবন অতিবাহিত করা হয় 87 বছর ব্যাপী, এটা একটা সাংঘাতিক ব্যাপার। কন্যা এদের প্রতি যে দায়বদ্ধতা, উনি কিন্তু আমাদের অনেকেই অনেক রকম নতুন নিয়ম কানুন চালু করার জন্য ব্যস্ত হয়ে পড়ে ধর্মের বিষয়। বিশেষ করে কিছু লোকের মন মানসিকতা এমন, ধর্ম শব্দটাই পৃথিবীর থেকে উৎখাত হয়ে গেল ওরা খুশি হয়। সেটা কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, স্পেশালি ইসলাম ধর্মের প্রতি আলোচনা সমালোচনা বেশি। যেটা একটু শৃঙ্খলাবদ্ধ আমাদের দৃষ্টিতে, যেটা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ, কারো কারো দৃষ্টিতে অনেক মডার্ন, কিন্তু ওইটা নিয়েই সমালোচনা বেশি। অন্য যেগুলো কোনো বিধিবিধানই তেমন নাই, গোল মেলে এই বেলা একটা বলেছে ওই বেলা একটা বলেছে, সেগুলো নিয়ে কিন্তু আমার অনুসন্ধান খুব একটা নাই। এ কথাটা অন্যভাবে নেবেন না। আপনার খেয়াল করেন, নিজে নিজে শুয়ে থেকে চিন্তা করেন যে নিজের বাস্তবতা কিনা, এটা দেখেন, চিন্তা করেন। উনি এগুলোর মধ্যে উনি যেটা মনে করতেন সেটাই বলতেন। যেমন জিহাদ, ইটস ইমপ্লিকেশনস, ওটা আছে যে একটা বই ইন ইসলাম, যে জিহাদ মানে আমরা এক গ্রুপ বলে দিল, একটা নতুন একটা দল নাম খুলে সশস্ত্র সংগ্রাম করে 5টা বোম মেরে দিল, এটা ইসলামী জিহাদ না। জিহাদ হওয়ার যে শর্তগুলো আছে ইসলামের, সেগুলোর ভেতরে একটা পর রাষ্ট্র কর্তৃক ঘোষিত হতে হবে, রাষ্ট্রপ্রধান কর্তৃক, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক ঘোষিত যুদ্ধটা ইসলামী জিহাদ হতে পারে। তার মধ্যে ইসলামিক স্টেটই না। কিভাবে জিহাদ হয়? কোথায় কি হয়েছে? সব আফগানিস্তানে তালেবান খুলে আর যুদ্ধ করে, এগুলো জিহাদ না। ইসলামী জিহাদের যে সংজ্ঞা এবং ব্যবহার, এগুলো ভিন্ন ক্ষেত্রে। ইভেন সর্বোচ্চ চেষ্টাও জিহাদ হতে পারে, অতিক্রম করার চেষ্টা, সমস্যার সমাধানের চেষ্টা, সেগুলো জিহাদ হতে পারে। উনি বলেছেন। ওনার যেমন একটা বিশেষ চ্যাপ্টার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার সাংসারিক জীবন, স্ত্রীদের সাথে তার সম্পর্ক, এতগুলো স্ত্রীদের সাথে সম্পর্ক কেমন ছিল, বিয়েগুলোর অপরিহার্যতা কি ছিল, এই সমস্ত উনি জাস্টিফাইড করার চেষ্টা করেছেন। ইহুদিদের সাথে ইহুদির নীতি, যেটা উনি আলাদাভাবে পর্যবেক্ষণ করেছেন, ইহুদিদের সাথে কেন এরকম আচরণ করতে হয়েছিল ইসলামে, সেগুলো উনি ব্যাখ্যা করেছেন। এরকম যে বই পুস্তকগুলো উনি লিখেছে, বিশেষ করে আমি বলবো হিস্টোগ্রাফি বই দেখলেই বোঝা যায় যে এই লোকটা ইসলামের প্রতি অনেক দায়বদ্ধ, অনেক ভালোবাসে নিজের ধর্মকে, অন্যের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো না। এটা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা অন্যের উপাস্যকে গালি দিও না, কারণ অজ্ঞানতা বশত তারাও তোমার ঈশ্বর উপাস্য আল্লাহকেও গালি দিবে। ইসলাম হচ্ছে এরকম সহনশীল ধর্ম, কিন্তু আমাদের কিছু মানুষের আচার আচরণের জন্য এগুলো প্রশ্নবিদ্ধ হয়, এগুলো সমস্যায় পতিত হয় আমাদের কারণে, ইসলামের কারণে মনে হয়। এই জন্যে ইসলাম নিয়ে উনি অনেক কাজ করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু অন্যকে আঘাত দেওয়া, অন্য যে মন খারাপ হবে এরকম চিন্তা ভাবনা উনি করেন। আল্লাহ ওনাকে অশেষ মেহেরবানিতে এখনো জীবিত রেখেছেন, আরো দীর্ঘকাল আল্লাহ হায়াতে দান করুন। এবং ওনার যখন স্ট্রোক করে, তখন আমার বড় ভাই আমাদের সিনিয়র ওসমান গনি এশিয়ান ইউনিভার্সিটির কাছে, উনি সাথে ছিলেন, আর একজন মোস্তাফিজুর। পরে দুপুরে আমি কথা বলতে তো সবসময় যোগাযোগ হয়। দুপুরে খাওয়ার সময় ফোন করছেন, কথা শুনছি,
অসম্ভব। আমি বললাম, ওসমান গনি ভাই আছে কাছে? অনেকক্ষণ কথা বলে ছাড়া যায়। আমি বলছি, আমি খেতে বসছি, ছাড়ছে। বললাম, ভাই স্ট্রোক করছে মনে হয়। তো বুঝতে পারেননি? বলছে, না, না, রাত্রে ঘুম হয়নি, দুর্বাসনায় হাঁটা গেল, এখন ঘুমাইলে ঠিক হয়ে যাবে। বললাম, না, কত দূরে? বলছে, আমরা নেটওয়ার্কের বাইরে প্রায়। বলুন, তাড়াতাড়ি ভোরে ওখানে মোংলায় পৌঁছে একটা গাড়ি, অ্যাম্বুলেন্স পান, মাইক্রোফোন নিয়ে খুলনা মেডিকেলে আসবেন, আমি এদিক থেকে চলে যাচ্ছি সন্ধ্যায়। ওখানে দেখাতাম মানুষ স্ট্রোক করেছে। তারপর নিয়ে গেল ধীরে ধীরে হাঁটে কচ্ছপের মতো। তখন বললাম যে, আপনার তো বলি, না বাবা, তোমরা খালি সিন ক্রিয়েট করো। আমার শ্যালককে বললাম যে, আমি তো জামাই হাজার হই, আমাকে যতই ভালোবাসো, তোমরা হলে একটু ভালো হয়, একটু ধমক ধমক দিবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। ও আমার টিকিট পেল। আর আমার সম্বন্ধে তখন বাইরে বোধ হয় মালয়েশিয়ান। গেলাম, গিয়ে দেখালাম, ওনাদের বললাম, আপনারা যান, বেঙ্গল আর্টের সেমি দিয়েছি। আমি দেখি আমার ভাতিজাকে নিয়ে, ও কুয়েটে পড়তো, এমআরআই করাইলো, দেখা গেল চোখ পড়ছে ব্রেক। বিপ্লব কুমার দাস দেখলেন, বলি যে, তাহলে রাত্রে আমি ঢাকা নিয়ে যাই। আগারগাঁয়ে এসেছিলাম ওনাকে নিয়ে পরের দিন, তো হোটেল শীষ এনেছিলাম করে। তো ট্রিটমেন্ট এবং নিবিড় পরিচর্যার জন্য অনেক রেস্ট্রিকশন রাখি জন্যে, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা এগুলো দেখে জন্যে সবাই মিলে এখন আলহামদুলিল্লাহ চলাফেরা করতে পারে। এটা মানুষের জীবনে একটা বিশেষ, আমি মনে করি, আল্লাহর অনুগ্রহ। নিজে চলাফেরা করতে না পারার সে মরে যাওয়া ভালো, যদি ইসলামে মৃত্যু কামনা নিষিদ্ধ। এখনো উনি ভালো আছেন। আমি কৃতজ্ঞতা জানাই আর্কিওলজি অধিদপ্তরকে এবং তার মহাপরিচালক এবং যারা সংশ্লিষ্ট আতাউর রহমান সহ, তারা এরকম একটা আয়োজন করেছেন। তবে হ্যাঁ, মৃত লোকের চেয়ে জীবিত লোকেরই প্রয়োজন বেশি। উনি একটু সংবাদটা শুনলেন, খুশি হলেন। এই প্রবণতাটা আমাদের আরো শানিত হোক। যারা জীবিত স্কলার, পণ্ডিত ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, যাদের জ্ঞান সাধনার কাছে জাতি ঋণী, তাদেরকে একটু একদিন ডেকে যদি সম্মান করা যায়, সম্মাননা দেওয়া যায়, একটু হলেও তারা মনে হয় খুশি হয় যে আমার জীবদ্দশায় যে আমি পরিশ্রমটা করেছিলাম, জাতি আমাকে সে স্বীকৃতি দিয়েছে এবং আমাকে স্মরণ করেছে। আমি জানি যিনি আছেন আর্কিওলজির যিনি সাবিনা আলম, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, ওনারা অনেক সময় ব্যয় করেছেন এবং জোন ক্লোজিং চলছে, নানা প্রতিষ্ঠানে সময়ের সংকটও চলছে। আমরা আশা করব ওনারা আরো এই ধরনের পণ্ডিত নমস্য ব্যক্তিদের নিয়ে প্রোগ্রাম করবে। এবং আমি আমার শ্বশুরের প্রতি এই অধিদপ্তরের সম্মাননা জ্ঞাপন এবং ভালোবাসা, শ্রদ্ধা অর্পণকে অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে তার পক্ষ থেকে স্বীকার করছি এবং আমার পক্ষ থেকেও স্বীকার করছি। এবং পাশাপাশি তার যে ফেলো এবং ছাত্ররা আছে, তাদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রফেসর একেএম ইয়াকুব আলী দীর্ঘদিন দানি স্যারের সন্নিধ্যে ছিলেন। দানি স্যার সম্পর্কেও ওনার কাছে আমি অনেক কিছু শুনেছি। গতকাল ওনার প্রোগ্রাম ছিল, ওনার দানি স্যারকে তো পড়তে দিবে না সংস্কৃতি, তখন হিন্দুদের ছাড়া সংস্কৃতি পড়তে দিত না। ওনার নাম দানি, কনভার্টিভ মসজিদ নাম। দানি হিন্দুদের টাইটেল, কর্তৃপক্ষ মনে করছে যে হিন্দু, ওর নামও হিন্দু, দানি বোধার মধ্যে নাই। তো আহমেদ হাসান দেখে তো মুক্ত হয়ে আছে, গুপ্ত ইয়ার সুযোগে উনি সংস্কৃতি পড়ার সুযোগ পেয়েছেন। ওরা অনেক প্রতিষ্ঠান ফেরত দিয়েছিলেন, তুমি মুসলমানের ছেলে সংস্কৃত শিখবে। এখন এগুলো অনেক উন্মুক্ত। ভারতে, আমাদের দেশে তো একটু আরবি শিক্ষার কথা বললেই মৌলবাদী। ভারতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্পেশালি আরবি শিক্ষার ব্যবস্থা আছে, বাইরেও আছে, ইংল্যান্ডেও আছে, ইসলামিক স্টাডিজ আছে। এরা বুঝতে পারে জগৎ কোন দিকে যাচ্ছে, আমাদের কোন দিকে যেতে হবে। আরবি শিখে কেন ইন্ডিয়ার লোকেরা মধ্যপ্রাচ্য ঘোরার, মধ্যপ্রাচ্যের এই বাজার ধরার জন্য। আর আমরা আহম্মক, ওরা সারাদিন গানে পর্যন্ত সুবহানাল্লাহ ব্যবহার করছে, কোনো মৌলবাদীর চিন্তা হয় না। আমাদের যদি একটা আরবি শব্দ থাকে, ওটা আরবি না হিন্দি, বাংলা, জল না পানি, এইসব ঘোরা করতে করতে আমাদের জীবন পার। মানে ভাষা নিয়ে এরকম
নড়াচড়া এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে কেন যে আমরা করি, পান্তা ভাত কোনোদিন জল ভাত হতে পারবে? কোনোদিনই পারবে না। পানি ফল কোনোদিন জল ফল হতে পারবে? যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই ব্যবহার করতে হবে। আর আমরা অধিকাংশ লোকই জানি না যে পশ্চিমবাংলার মতো অসংলগ্ন কিছু লোক ছাড়া অনেকে জল বলে না। ওটা হিন্দি ভাষী পানি বল। পানি হবে হ্যাঁ, ওই জল পান করতে দিলেন ইত্যাদি। পানি হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো ঊর্ধ্বে ওঠা উচিত এবং আমাদের পণ্ডিত ব্যক্তিরা এগুলোতে অনেক অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আমি আশা করব আমাদের আর্কিওলজি অধিদপ্তর নানা বিষয়বস্তু স্মারকবস্তু সংরক্ষণ করেন এবং এগুলো দেখভাল করেন। যদিও আমাদের দেশে এই সমস্ত ক্ষেত্রে বরাদ্দ খুবই কম, মুখে মুখে অনেক কিছুই আমরা শুনি, আসলে তারাও হাত পা বাঁধা। আমি মহাপরিচালক মহোদয়কে বলেছি, আমার গুরুদাসপুরে একটা মিউজিয়াম ছিল, কবজিপুর মিউজিয়াম, চরণ মিউজিয়াম। সেখানে আর্টিফ্যাক্টস গুলো একদিন আমি গিয়ে দেখি নাই। আমি কলেজের ছাত্র ছিলাম গুরুদাসপুর কলেজে। তারা নিয়ে গেল, বললো যে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে বগুড়া থেকে নিয়ে গেছে মাস্টার। ম্যাডাম বলছেন যে ওটা তো আমি বিল্ডিং টিল্ডিং করালাম, আমাকে ধন্যবাদ দিল। বললাম ওই আর্টিফ্যাক্টস গুলো ফেরত আসছে কিনা আমি তো জানি না, আমি খোঁজ নিব। ওই জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল, হস্তলিখিত কোরআন, পুরাতন মুদ্রা, তারপরে আমাদের ওই চলক বিস্তার গোটাটাই একটা সার্ভে হওয়া দরকার। ওখানে অনেক প্রত্নতাত্ত্বিক বা এরকম কিংবদন্তি আছে। 3টা ভিটা আছে বড় বড় পিলের ভেতরে মধ্যে বড় বলে ভীমের ভিটা। ভীম ওইখানে অনেক বড় ছিল, শক্তিশালী ছিল, অনেক বড় হাড়ি লাগতো। ওই 3 ভিটা ছিল, আর হাড়ির চুলার ওই ছিক বলে আমাদের, ওইটাতে হাড়ি লাগতো, রেখে নিচে আগুন জ্বালায়। তারপরে বিনসারা, সবচেয়ে বড় শিব তালবে আছে, সেটা চলন বিলের ভেতরে। গান দেখাতে কলম, বিন দেখাতে তালম, অনেক ঐতিহ্য আছে। তারপরে এই যে মনসা দেবী, ওই সমস্ত ঘট মঠ এগুলো আছে। হাড়ি পাতিল আমি দেখেছিলাম ইয়েতে কবজিপুরে, এখন আছে কিনা ওগুলো কি হয়ে গেল জানি না। এই যে উদ্যোগ, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমি মনে করি। কোন জাতির অতীত ইতিহাস পুনরুদ্ধার করতে গেলে, উন্মোচন করতে গেলে আর্কিওলজি এবং আর্টিফ্যাক্টস গুলো যেমন গুরুত্ব পালন করে, সেই আর্টিফ্যাক্টস গুলোকে সংরক্ষণ করে জাদুঘর। আমাদের দেশে গুরুত্ব নাই। একটা জাতির বয়স কত, একটা জায়গায় একটা মৃৎপাত্রের টুকরা পাওয়া গেছে, বয়স কত, আর্কিওলজিস্টরা এগুলো বের করে বিভিন্ন মেথডে, কার্বন 14C পদ্ধতি বা ইটসেট্রা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে নাই। পুরাতন সমৃদ্ধ এলাকা কিন্তু আছে, মহাস্থানগড়, মরি বটেশ্বর, ময়নামতি, এরকম যে জায়গাগুলো আছে, কুণ্ডুবর্ধন, তারপরে এই পুরাতনটাই মোহাম্মদপুরে আছে, ইয়েতে মাগুরায়। এই জিনিসগুলো সংরক্ষণ করে আর্কিওলজি। এবং পঞ্চগড়ে খনন হচ্ছিল তখন, পঞ্চগড়ে ভেতরগাঁও, ওখানে কি যেন লিনা নামে একটা মেয়ে ছিল, অনেক আগে আমি গিয়েছিলাম, ওতে অনেক কাজ করছিল ওখানে। এই কাজগুলো একটা মহৎ দায়িত্ব নিয়ে এই মন্ত্রণালয় আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, তারা খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এবং আমি আশা করব যতটুকু সম্ভব ব্যক্তিগতভাবে একটু সরকারের সাথে কথাবার্তা বলে যতটুকু বরাদ্দ নেওয়া যায়। এবং ওই জায়গাগুলো, আর একটা জিনিস সচিব মহোদয় বলে গেলেন, এই যে আমাদের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ খান, উনি বললেন যে এগুলো সংরক্ষণের মাধ্যমে যাতে আমরা অর্থনৈতিকভাবে একটু আয় উপার্জন করতে পারি। এটা কিন্তু বিরাট একটা ক্ষেত্র। যেমন আমার মনে হয় ভারতে এই তাজমহল, আজমির, জয়পুর, এরা যা টাকা ইনকাম করে, ওরা বোধ হয় সারা বছর বৈদেশিক ইনকামের সময় এত ইনকাম করে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব ওখানে ভরে গেছে। আমাদের অধিকাংশ অনেক কম গুরুত্বপূর্ণ হলেও আছে তো একটু ব্যবস্থাপনা, একটু ওয়াশরুমের ব্যবস্থা, একটু ভাঙাচোরা টাইপের হলে যাতে খাবার পাওয়া যায়, এরকম ব্যবস্থা থাকলে একটু থাকা যায় যদি একদিন, এরকম শেপ তৈরি করলে টয়লেট দিয়ে, আমার মনে হয় এখান থেকেও যথেষ্ট আয় ইনকাম হতে পারে। মানুষ যায়, কিন্তু প্রতি বছরই এখন নানান জায়গায় যায়। এদিকে একটু নজর দিলে, একটু রেস্ট হাউসের মতো ছোটখাটো ইয়ে করলে, আর মানুষের এখন যেভাবেই হোক আয় রোজগার বেড়েছে, মানুষ বেশি বৃদ্ধি পেলেও আয় রোজগার বেড়েছে।
যখন কারো অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে সে ট্যুরে যায় না, সে পিকনিকে যায়। কোথায় কোন অঞ্চলে রাজশাহীর লোক কক্সবাজার যাচ্ছে পিকনিক করতে, 2 রাত থাকছে, এরকম ওরা আবার যাচ্ছে অন্য এলাকায়। এই যে আর্থিক সমৃদ্ধি এসেছে, এই সমৃদ্ধির একটা নির্দিষ্ট অংশ ইচ্ছে করলে আমরাও পেতে পারি, এই অধিদপ্তরের মাধ্যমে এই দেশ পেতে পারে। আমার মনে হয় ওনারা আছেন এই ধরনের উদ্যোগ নেবেন। আমি আবারও জানিও যে ওনারা সবাই ব্যস্ত, অনেক বেশি সময় বোধহয় নিয়ে ফেললাম। আমি গর্বিত যে আমি প্রফেসর একেএম ইয়াকুব আলীর জামাতা। তবে আমি লজ্জিত এই কারণে যে উনার ধারে কাছে ওরা যাওয়ার যোগ্যতার দাবিদার হতে পারে। এটা আমার একটা আজন্ম অতৃপ্তি। যদিও আমি কাজ করেছি এর ফিল্ডে, কাজ করছি মুসলিম বাংলার ট্রাকশন নগরী, একটি মুদ্রাভিত্তিক অনুসন্ধান 1200 থেকে 1858 সাল পর্যন্ত। এবং সেখানে আমি বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে ম্যাডাম আছেন যেহেতু, প্রায় 4,500 মুদ্রা আছে অপচিত, রিসাইকেল করা হয়। তো কে পড়বে? এইসব লোক চলে গেলে তার কেউ পড়বে না। ওই জানেই না পড়া লিপি, ধরন ধারণে ছেলে না। শুধু মুসলিম মুদ্রাই নেই, অন্যান্য মুদ্রাও আছে। আমি 200 মুদ্রা ডিসাইকেল করেছিলাম, সেটা বই আকারে বের করবো। আর হলো না, এখন দেখা যাক 27 সালে রিটায়ার একেএমে যাও, তারপরে পড়তে পারবে। আমি আশা করবো এই মুদ্রাগুলোর পঠন পাঠনের পাঠোদ্ধারের যদি ব্যবস্থা করা যায়, বা ঢাকা মিউজিয়ামে নিশ্চয়ই এরকম মুদ্রা আছে, এগুলো পরবর্তীকালে পড়ার মতো লোক টাকা পয়সা দিয়ে ভাড়া করতে গেলে আর পাওয়া যাবে না। এই লোক না জানলে পড়বে কিভাবে? এই কাজগুলো ওনারা যদি সদয় হয়ে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের জাতীয় প্রয়োজন মেটানোর যেগুলো নিয়ামক হতে পারে করেন, তাহলে আন্তরিকভাবে আমি খুশি হব। সবাইকে এই অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান, আমার ছোট ভাই, আমার শ্বশুরেরই ফেলো ছাত্র, এবং খান সাহেব চলে গেলেন, সবাইকে আর্কিওলজি অধিদপ্তরকে এবং তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, আমার শ্বশুরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, এবং ওই পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সালাম জানাচ্ছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কখনো না কখনো হয়তো আপনাদের সাথে দেখা হতে পারে। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আলোচক প্রফেসর ডক্টর রুহুল কুদ্দুস অনার্স সালে মহোদয়কে। অনেক চমৎকার আলোচনা তিনি আজকের এই মহতী আয়োজন প্রত্ন ইতিহাসবিদ, শিলালিপি ও মুদ্রাতত্ত্ব বিশারদ প্রফেসর ইমিরেটাস ডক্টর একেএম ইয়াকুব আলী জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভায় মঞ্চপ্রবিষ্ট আলোচকবৃন্দ, বিশেষ করে আজকে যিনি কুষ্টিয়া থেকে এসছেন, যিনি ইয়াকুব স্যারের সাথে যার খুবই একটা আত্মার যোগাযোগ, আত্মীয়, উনি তো জামাই আদর, মানে খুব স্নেহের একজন, স্নেহ ভাজক, তারপর আবার ছোট উনি এসছেন, আপনার পেয়েছি। আমার সামনে আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা অডিয়েন্সের আসনে আছেন, আমাদের সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক আলোচনা হয়েছে, দুটো বেজে গেছে। একটা বিষয় কি, যদি হয়তো মনে হচ্ছে যে এটি 4 দলের মধ্যে পরিসরটা ছোট, কিন্তু ইতিহাসের গুরুত্বের দিক দিয়ে আজকের আয়োজনটা অনেক বড়। এটি মন্ত্রণালয়ের আমাদের নির্দেশনা, সেই মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু আমরা প্রত্নতত্ত্ব দপ্তরে আয়োজনটি করেছি। অর্থাৎ মন্ত্রণালয় মানে প্রশাসনিক মন্ত্রণালয়ের অর্থ হচ্ছে সরকার। উনি সরকারই আয়োজনটি করতে বলেছেন, মনীষীদের সম্মাননা স্মরণ সভায় এই আয়োজনটা করতে বলেছেন। তার মানে এটা সরকারি স্বীকৃতি দিয়েছে আজকে। তো এই স্বীকৃতি সেই হিসেবে মন্ত্রণালয়ের প্রতিনিধি এসছেন, সচিব মহোদয়ের প্রতিনিধি যিনি উপস্থিত ছিলেন। আজ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এর আগেও আমরা এবছরে 8 জনকে এরকম আমরা সম্মাননা দিয়েছি বা সম্মানিত করেছি বা সনদ করেছি গুণীজনকে। কারণ যেই দেশে গুণীজনের যদি সম্মান না হয়, তাহলে কিন্তু সেই দেশে গুণীজন যাওয়া যাবে না। তো এই জন্য এখানে আমাদের অনেক, আমার সামনে গনি ভাই আছেন, উনি আমার এলাকার মানুষ, উনার আমি সিভি দেখেছি অনেকবার, অনেক সমৃদ্ধ। ম্যাডাম আছেন,
এখানে আমরা শুনলাম সবাই অনেক বোদ্ধা আছেন। বলতে দিলে একেকজনই ঘন্টার পর ঘন্টা হয়তো কথা বলতেন। তো সেটি হয়নি। আমরা বলব যে আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সমৃদ্ধ আপনাদের উপস্থিতির কারণে। ভালো লেগেছে যে ইয়াকুব বাবু স্যারের সাথে ভিডিও করে কথা বলার সময় এবং উনি সব কথা শুনতে পেয়েছেন। আমার ধারণা ছিল না। উনি শুনেছেন, রিপ্লাই দিয়েছেন, দোয়া করতে বলেছেন এবং উনি খুবই আনন্দিত হয়েছেন যেটি উনি জানিয়েছেন আমাদেরকে। এটি আমাদের অনেক একটা আত্মতৃপ্তির আ জায়গা তৈরি হয়েছে আমাদের যে আমরা খুবই তৃপ্ত। উনাকে আমরা দিতে পেরেছি সংবাদটা, উনাকে আমরা শোনাতে পেরেছি এবং উনি একটা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উনি ভিডিও কলে কথা বলতে আগ্রহ বোধ করেছে। সেজন্য আমাদের অনেক ভালো লেগেছে এই আয়োজনে। তো আমরা একটা বিষয় কয়েকটা জিনিস আমার মধ্যে খুব ভালো লেগেছে বা একটু স্ট্রাইক করেছে। তার জীবনী তো অনেক সমৃদ্ধ। সবার মধ্যে বই পড়া, তার কর্মকাণ্ড আ নিয়ে আ আগামীতে আরেকজন ইয়াকুব আলী হওয়ার স্বপ্ন দেখা উচিত। কারণ এখানে আমাদের যে প্রফেসর রুহুল কুদ্দুস সাহেব আজমহি বলছেন যে আমি আসলে তার জায়গায় যেতে পারিনি। মানে উনি অধ্যাপনা করেছেন, সাতাশে চলে যাবেন রিটায়ারমেন্টে। কিন্তু উনি বলেছেন আমি যেতে পারি না। অর্থাৎ গুণীজনদের ভেতরে একটা অস্বস্তি থেকেই যায়। আরো শেখার, আরো জাগা। নিঃসন্দেহে তার ফাদার-ইন-ল একটা অনেক উঁচু জায়গাতে উঠে গিয়েছিলেন। এটি যে আসলে কোনো আ সবার মধ্যেই একটা যেন আ তাগিদ থাকে যে একজন প্রফেসর ইয়াকুব আলী আরেকজন যেন আ আমাদের দেশে জন্মায় বা আমাদের মধ্যে থেকে যেন একজন বের হয়ে আসে। আরেকটা ভালো লেগেছে উনি খুবই সফল। আমরা আ সব দিক দিয়ে এরকম সফল মানুষ দেখি না। অনেক সময় দেখি সমাজে হয়তো উনি হয়তো অনেক আ সম্মানিত হয়েছেন। অনেক ব্যক্তি জীবনে অনেক প্রতিষ্ঠিত, অনেক সম্মানিত, অনেক নামকরা ব্যক্তি। দেখা যায় কি তার সন্তানরা অনেক সময় সেরকম হয়তো হতে পারেন না। এখানে ব্যতিক্রম। তিনি যেরকম হয়েছেন তার ৪ সন্তানকে উনি ঠিক সেরকমভাবেই গড়ে তুলেছে। আরো দেখেছি আপনার সমাজে অনেকের মধ্যে আমরা পত্র-পত্রিকা, ফেসবুক খুলে দেখি যে হ্যাঁ, সন্তানরা অনেক প্রতিষ্ঠিত, অনেক সুশিক্ষিত, সমাজের অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা-মার বৃদ্ধ বয়সে সেই সন্তানদের সেই সেবা থেকে বা যত্ন থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু দেখি এখনো। এখানে কিন্তু তার কোনো ব্যত্যয় নেই। এখানে উনি খুব যত্ন সহকারে আমরা তার বক্তব্য জেনেছি এবং আমরা ভিডিও কলে কথা বলেই দেখতে পারলাম। পাশ থেকে একজন মহিলা কণ্ঠ উনাকে আবার প্রম্পট করছেন, বলছেন, বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ উনি অত্যন্ত তার পরিবারের মধ্যেও উনি অত্যন্ত যত্নে আছেন, সম্মানের সঙ্গে আছেন এবং মর্যাদার সঙ্গে আছেন। এটি আল্লাহর অনেক, অনেক বড় ব্লেসিংস। আমরা আমরা দোয়া করি তার জন্য প্লিজ তার দীর্ঘজীবী হন। আল্লাহ তাকে যতদিন হায়াত দিয়েছেন, ততদিন উনি সুস্থ থাকুন। সবার আদরের জায়গায় মধ্যমণি হয়ে থাকুন। এই দোয়া রইল। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলোচক মিস সাবিনা আলম স্যারকে।